সন্তানের জন্ম দেওয়াটাই আমাদের অনেক বড় ভুল হয়েছে। মায়ের মুখে এমন কথা শুনে নিলয় মুচকি হাসলো। নিলয়ের হাসি দেখে ওর বাবা আরো রেগে বলল, তোর থেকে রাস্তার কুকুরও অনেক ভালো। তোর লজ্জা করে না এইভাবে বাড়িতে বসে বসে খেতে? তোর বড় ভাইকে দেখেছিস রাত দিন কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তোর কোনো কাজ নেই, খালি কম্পিউটার নিয়ে পড়ে আছিস। নিলয় আবারও মুচকি হাসলো। মায়ের থেকে কুলাঙ্গার আর বাবার থেকে রাস্তার কুকুর শুনে নিলয়ের মাঝে কোনো প্রতিক্রিয়াই নেই। সে নির্বাক কথাগুলো শুনে চলেছে। তোর কি একটুও লজ্জা করে না? আর কত এইভাবে থাকবি? কিছু করতে পারিস না তুই? তোর কি কোনো লজ্জাও নেই? বেহায়ার মতন চলিস। মায়ের কথা শুনে নিলয় বলল, 1000 টাকা হবে? কম্পিউটারের হার্ড ডিস্কের সমস্যা হয়েছে, ঠিক করতে হবে। কুত্তার বাচ্চা, তোর টাকা চাইতে একটুও লজ্জা করলো না? এতক্ষণ তোকে যে কথাগুলো বললাম সেটা কি কানে উনিস নাই? তোর পাটা দে ধরি, বাবা হয়ে পা ধরে বলছি, আর টাকা নিস না, নিজে কিছু কর। তোর বড় ভাই দেখেছিস কত কষ্ট করে? তোকে ছোট ছেলে হিসেবে পরিচয় দিতেই আমার লজ্জা করে। শিখেছিস তো দুটো কাজ, বন্ধুদের সাথে ঘোরা আর সারা রাত কম্পিউটার নিয়ে পড়ে থাকা। টাকা দিতে পারবে না যখন, তখন জন্ম দিয়েছিলে কেন? আমি কি বলেছিলাম আমাকে জন্ম দাও? আমরা কি জানতাম তুই বড় হয়ে এমন হবি? তোর বড় ভাইকে দেখেছিস কত কিছু করে। প্রতিবার একই কথা ভালো লাগে না মা? বড় ভাই বড় ভাই বড় ভাই, কি এমন করে ও? মাসে 15,000 টাকা বেতন পায়, সে সবকিছু করেছে। 1000 টাকা দিতে বলেছি, টাকা দাও, না হলে। পুরো কথাটা শেষ করতে পারেনি, কষে একটা চট দেয় ওর আপু পিছন থেকে। নিলয়ের বড় বোন বিথি, সে নিলয়ের সামনে এসে চড় মেরেছে খুব জোরে। নিলয় গালে হাত দিয়ে বলল, চুপ করে আছিস কেন? তুইও শুরু কর, দে গালি দে। কুত্তার বাচ্চা, হারামি, কুকুর, জানোয়ার, এইসব বলা শুরু কর। নিজের মা বাবা যদি এমন গালি দেয়, তুই বোন হয়ে চুপ করে আছিস কেন? কিসের বাবা সে? 1000 টাকা দিতে পারে না, সে আবার হয়েছে পিতা। ওরকম পিতার আমি আর মা হয়েছে, তাই না? বড় ছেলেই তোমাদের। নিলয়, তুই কিন্তু মা বাবার সামনে গালি দিচ্ছিস। আমি কিন্তু তোকে আরো একটা চড় দেবো গালে। তারা তো ঠিকই বলেছে, কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছিস, বেকার কেন বসে আছিস? আর মা বাবা, তোমাদের রোজ একই কথা ওকে বলতে হয় কেন? তোমাদের কি ও খুব জ্বালায়? আই আমার সাথে। বিথি আপু নিলয়ের হাত ধরে ওর ঘরে নিয়ে যায়। ঘরের দরজা দিয়ে নিলয়কে বিছানায় বসায়। নিলয় কাঁদছে, তবে শব্দ করে নয়। চোখের এক কোণা দিয়ে পানি গড়িয়ে পড়ছে ওর। আজ সকালে মা বাবা বসে চা খাচ্ছিল, আর ও যে টাকা চাই। 4 দিন আগেও সে টাকা নিয়েছে, আবার টাকা চাওয়ার জন্য সে এমন গালি শুনেছে মা বাবার কাছে। দেখ ভাই, তুই বড় হয়েছিস, মা বাবার সাথে এমন করে? নে ধর। বিথি আপা নিলয়ের দিকে 1000 টাকার নোট বাড়িয়ে দিল। নিলয় টাকার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে, টাকা লাগবে না। আরে ধর, তোর টাকাটা লাগবে, আমাকে এসে বলতি। কেন মা বাবার কাছে টাকা চাইতে গিয়েছিলি? জন্মটা তো ওরাই দিয়েছে, তাই না? প্রয়োজনটা ওদেরই মেটানোর কথা। বাদ দে, নে টাকা নে। কি করবি বল টাকা নিয়ে? আমি টাকা নিব না, তোর টাকা তুই রাখ। আমি জানি সারাদিন রাত সেলাই মেশিন চালিয়ে তুই টাকা জমিয়েছিস তোর পরীক্ষার অ্যাডমিশনের জন্য, সেই টাকা আমার লাগবে না। আরে পাগল, আমার তো এখনো পরীক্ষার বাকি আছে, টাকাটা নেই। নিলয়ের পকেটে টাকা গুজে দেয় আপা। নিলয় ওর আপাকে জড়িয়ে ধরে। আসলে আজকে নীরার জন্মদিন। নীরা ওকে ইনভাইট করেছে জন্মদিনের। নীরা হলো নিলয়ের প্রেমিকা। 2 দিন আগে দেখা হয়েছিল ওদের। নীরা বলে, নিলয়, আমার জন্মদিন আসছে, প্রতিদিন তো বাদাম ছাড়া কিছুই খাওয়াতে পারো না। কোনো রেস্টুরেন্টে গেলে খাবারের বিল আমাকেই দিতে হয়। তোমার মতো এমন ফকিরনির ছেলের সাথে কেন যে রিলেশনে জড়িয়েছিলাম? না কখনো আমাকে গিফট দাও, আর না কখনো কিছু কিনে দিয়েছো। নিরি, তোমার কাছে কি ভালোবাসাটা দামি রেস্টুরেন্টে বসে বেশি বেশি দামে খাবার কিনে খাওয়ার মধ্যে সীমাবদ্ধ? ভালো ভালো গিফট নিয়ে তোমার সামনে মেলে ধরাটাই কি ভালোবাসা?
লোকাল বাসে নয়, বাইকে করে ঘুরে বেড়ানোটা কি ভালোবাসা? দেখো নিলয়, এত লেকচার শোনার সময় আমার নেই। ভালোবাসার সম্পর্কে জড়ালে হাত ধরে ঘুরতে হয়। কথার পরিধি বাড়ানোর জন্য অশ্লীল কথা বলাটা যদি ভালোবাসার পর্যায়ে পড়ে, তাহলে রেস্টুরেন্টে বসে বিরিয়ানি, স্যুপ, দামি গিফট, বাইকে ঘোরা, এগুলোও ভালোবাসা বলে, বুঝছো? ও, ভালোই তো বললে। দামি রেস্টুরেন্টে খাওয়া, দামি গিফট, লং ট্যুর, পার্টি, এসবের পর যখন ওই ভালোবাসার জোরে রুমে নিয়ে যেয়ে একটু গায়ে হাত দেয়, সেটাই ধর্ষণ হয়ে যায়। বিএফ খারাপ, সব ছেলে একই রকম হয়, তাই না? দেখো নিলয়, এত প্যাচালের সময় নেই, জব করো। আর আমার বার্থডে আসছে, এই বার্থডেতে যদি গিফট না আনো আর ভালোভাবে না আসো, তোমার সাথে এটাই শেষ দেখা আর শেষ কথা বলা। নীরা কথাগুলো বলেই চলে যায়। নিলয় নীরার থেকে এমন কথা শুনে বোবা হয়ে গেল। সে আর কথা খুঁজেই পায়নি, কিন্তু নীরাকে সে এখন অনেক ভালোবাসে, তাই ওর জন্য সব করতে পারবে। এজন্যই নিলয় এই 2 দিন বাড়ির বাইরে বের হয়নি। কম্পিউটার নিয়ে বসেছে, ওর কাছে 5,000 টাকা আছে, আর এই টাকা সে কম্পিউটার চালিয়েই পেয়েছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার আর সায়েন্স জানতে সে হ্যাকটা খুব ভালো মতোই পারে। এজন্যই ওর আশেপাশে থাকা বড় বড় গেমিং অ্যাকাউন্ট হ্যাক করে সে নিজেই ফিরিয়ে দেওয়ার নাম করে টাকা নিয়েছে। আর যাদের আইডি হ্যাক হয়েছে তারা টাকা দিতে বাধ্য, কারণ বর্তমানে সব দেশে গেমিং কমিউনিটি এতটা পপুলারিটি অর্জন করেছে, হাজার হাজারো ছেলে বা মেয়ে অনলাইন গেমের সাথে যুক্ত হয়ে হাজার হাজার টাকা নষ্ট করছে। আর সেই আইডির মান এত বেশি হয় যে সেটা ফিরিয়ে আনার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত তারা। আর নিলয় জানে ওর এলাকায় কে কেমন অনলাইন গেমে আসক্ত, সেই জন্যই ও নিজের ফেসবুক আইডি ও জিমেল আইডি হ্যাক করে নিজের আয়ত্তে এনে ফিরিয়ে দেওয়ার নাম করে টাকা নেয়। বিথি আপার থেকে টাকা নিয়ে নিলয় বাড়ি থেকে বের হয়। বাজারে এসে গিফট দোকানে আসলো নিলয়। দোকানের মধ্যে একটা পুলিশ আর দোকানদারের মধ্যে বেশ গোপনে কথা হতে থাকে। নিলয় গিফট চুজ করতে করতে ওদের কাছে আসে। হঠাৎ শুনতে পায় নিলয়, স্যার, চোরাই মাল আসছে এই মাসে আমার অনেক। আপনি আগেরবার মাল খাইয়া ঝামেলা করছিলেন, এইবার যেন ঝামেলা না হয়। আচ্ছা ঠিক আছে, তবে এইবার মাল বেশি লাগবে, 4 লাখ টাকা লাগবে। আচ্ছা স্যার, আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠিয়ে দিন তো। দোকানদার কথাটা বলতেই পুলিশের বাটন ফোনে একটি ফোন আসে। উনি আরেকটা স্মার্টফোন বের করে লক খুলে দোকানের কাছে দিয়ে বলল, স্যার ফোন করেছে, আমি অ্যাকাউন্ট নাম্বার বের করে দিয়েছি, দেখে নে, আমি কথা বলে আসছি। পুলিশ চলে যায় বাহিরে। নিলয় সাথে সাথেই দোকানের কাছে এসে ধাক্কা দেয়। হাত থেকে পুলিশের ফোন পড়ে যায়। নিলয় ফোন তুলে দিয়ে বলে, সরি, দোকানের জিনিস দেখতে দেখতে খেয়াল করিনি। এই নিন আপনার ফোন। নিলয় ফোন দিয়ে ওখান থেকে চলে আসে। গিফট নেয়ও। একটা ড্রেস পছন্দ হলো, কিন্তু দাম 10,000 টাকা। নিলয়ের কাছে আছে 6,000 টাকা। নিলয় কম দামি ড্রেস নিয়ে দোকান থেকে বের হয়। দোকানের সামনে এসে মেন রাস্তায় উঠে। মাথার মধ্যেই পুলিশের অ্যাকাউন্ট নাম্বারটা ঘুরপাক খাচ্ছে। 16191502। বাসায় যে দেখতে হবে অ্যাকাউন্টের ব্যাপারে, যা কোনোদিন নিলয় করেনি। সেটা করার চিন্তায় হাঁটতে থাকে। কিছু দূর আসার পর নিলয় একটা রিক্সা ডাকার জন্য আশেপাশে তাকায়। তখনই ও চোখ আটকে যায় রাস্তার বিপরীত পাশে একটি দামি রেস্টুরেন্টের দিকে। রেস্টুরেন্ট থেকে নীরা একটা ছেলের হাত ধরে বের হচ্ছে। দুজনেই হাসি খুশি হয়ে বের হলো। নীরা ওই ছেলেটার বাইকে উঠে চলে গেল। নিলয় বোকার মতো দাঁড়িয়ে নীরাদের চলে যাওয়া দেখতে থাকে। এমন কিছু দেখবে নিলয় কখনো স্বপ্নেও চিন্তা করেনি। বারবার নিলয় নিজেকে বুঝিয়েছে, আমি চোখে ভুল দেখছি, ওইটা নীরা না, হতে পারে ওর মতো দেখতে অন্য কোনো মেয়ে। কিন্তু না, ওটা সত্যিই নীরা ছিল। নীরার এভাবে অন্য ছেলের সাথে ঘোরা দেখে নিলয় বোবা হয়ে যায়। মামা কই যাবেন, ওঠেন রিকশায়। রিক্সা চালকের কথা শুনে ভাবনা থেকে ফেরে ও রিক্সা ডেকেছিল নিলয়, কিন্তু কখন যে রিক্সার সামনে এসেছে নিলয় খেয়ালই করেনি। নিলয় রিক্সায় উঠল, এরপর সোজা বাড়িতে চলে আসে। বাড়ির গেট খুলে নিলয় আসছে। ওর বাবা আদনান মাহমুদ চা খাচ্ছে। নিলয়কে আসতে দেখে ডাকলেন, নিলয় এদিকে আয়। বলো। নিধর আমার প্রেসক্রিপশন ওষুধ এনে দে এখন।
আমি এখন যেতে পারবো না, ভালো লাগছে না। কেন পারবি না? কাজ করে আসছিস নাকি? কি কাজ করে আসছেন আপনি? বাবা, বললাম তো আমি এখন যেতে পারবো না, আমার ইচ্ছে করছে না। জীবনে অমানুষ ছাড়া তো কখনো হস নাই। অমানুষের মতন ব্যবহার তোর। বাবা একটা কথা বলেছে, সেটা না শুনে মুখের উপর কথা বলছিস। আবার শুরু করেছো? একটু শান্তিতে থাকতে দিবা আমাকে তোমরা? বলি, পেটে ভাতটা আসে কোথা থেকে? আমার পেনশনের টাকা আর তোর বড় ভাইয়ের টাকা দিয়েই সংসারটা চলছে। শান্তি খোঁজো। 2 টাকা আয় করার মুরাদ নেই, উনি আসছে শান্তি খুঁজতে। বড় ভাই তোমাদের সব, তাই না? আমি তো কিছুই না। হওয়ার পর কেন আমাকে গলা টিপে মেরে ফেলোনি? আর হ্যাঁ, চাকরির জন্য তো চেষ্টা করছি। ঘুষ চেয়েছে 20 লাখ টাকা, দিতে পেরেছো? সেটা তো পারোনি। তোর পিছনে 20 লাখ টাকা খরচ করলে সব যে জলে যাবে সেটা খুব ভালো করেই জানি। সামনে থেকে যা। একেবারে বলো বাড়ি থেকে চলে যেতে। তোমাদেরটা খাচ্ছি, বড় ভাইয়েরটা খাচ্ছি, কাজ করি না, চলেই যাই। তোর মতন ছেলে চলে গেলে আমাদের ভালোই হবে। যাস না কেন? নিলয় দরজায় একটা লাথি দিয়ে ঘরে চলে আসে। প্রতিদিন বাড়িতে এমন ঝামেলা নিলয়ের আর সহ্য হয় না। সব সময় একই রকম। সকালে একবার খোটা, খাওয়ার সময়ও একবার খোটা। সব সময় মা বাবা এমন করে নিলয়ের সাথে। নীলয় দরজা খোল। নিলয় দরজা খুলে দিল। বিথি আপা ঘরে এসে বলল, দেখ নিলয়, তুই ঢাকাতে চলে যা। সেখানে কোনো হোস্টেল থেকে চাকরি খোঁজার চেষ্টা কর। হোস্টেলে থাকার খরচ কে দিবে? আমি দেব, কষ্ট করে হলেও তোকে টাকা দেব, চিন্তা করিস না। আর কত করবি তুই আমার জন্য? তোরও তো ইচ্ছে আছে। আমি চাই না আমার মতো কুলঙ্গার ছেলের জন্য কারো স্বপ্ন, কারো আশা নষ্ট হোক। নিলয়, তোকে কেউ না বুঝলেও আমি বুঝি। তুই ঢাকাতে যা, মাস্টার্সও শেষ করতে পারবি চাকরি হলে। বিথি আপা চলে গেল। নিলয় কম্পিউটারের দিকে তাকায়। কম্পিউটারটা ওর আপা কিনে দিয়েছে। অনেক কষ্ট করে একটা একটা জিনিস কিনে দিয়েছে ওর আপা। তবে নিলয় স্টুডেন্ট হিসেবে যথেষ্ট ভালো ছিল। কম্পিউটারের সব কিছু খুব তাড়াতাড়ি ওর নিজের মধ্যে আয়ত্ত করে নিত। একবার যেটা দেখতো সেটাই ও শিখে যেত। একদিন ক্লাসে বসে থাকা অবস্থায় ওদের প্রিন্সিপাল স্যার নতুন ফোন আনে, আর সারাক্ষণ উনি ফোনের মধ্যে ডুবে থাকতেন। ক্লাসের এক বেয়াদব ছেলে ছিল, সে সবার কাছে বলে বেড়াচ্ছিল, জানিস প্রিন্সিপাল স্যার সুন্দরী ম্যামের সাথে সারাক্ষণ ফোনের মধ্যে পড়ে থাকে। স্যারের ফোন যদি কোনো হ্যাকারের হাতে পড়ে, ওনার সব কীর্তি ফাঁস হয়ে যাবে। নিলয় কথাগুলো শুনে মজা পেলেও শেষের কথা শুনে নিলয় ভাবতে থাকে, কোনো স্মার্টফোন কিভাবে হ্যাক করা যায়, তথ্য কিভাবে নিজের আয়ত্তে আনা যায়। এটা কি আদৌ সম্ভব? অন্য কারো স্মার্টফোন হ্যাক করা যাবে কখনো? নিলয় সেদিন ভাবতে থাকে অনেক অনেক কিছু। ঘাটাঘাটি করে সে অনলাইনে একটি জগৎ খুঁজে পায়। সেই জগৎটা হলো খুবই ভয়ঙ্কর। সেই জগৎটার নাম হলো ডার্ক ওয়েব বা ডার্ক সাইড, যা কোনো একটি দেশে সাধারণের জন্য বন্ধ থাকে। কিন্তু নিলয়ের মতো লোকের কাছে সে বন্ধ জিনিসটাই তো খোলা থাকবে। তারপর নিলয় ঘড়ির দিকে তাকায়। সকালে নীরার ওই ঘটনার পর নিলয় অনেকবার ফোন করেছে নীরাকে, কিন্তু নীরা একবারও নিলয়ের ফোন রিসিভ করেনি। নিলয় নিজেকে বুঝিয়েছে নীরা হয়তো ব্যস্ত আছে। সন্ধ্যা হয়ে এসেছে। নিলয় নীরার বাড়িতে যাওয়ার জন্য বের হলো। বাড়ি থেকে বের হতেই ওর বড় ভাইয়ের সাথে দেখা হলো। কোথায় যাচ্ছিস এখন? নে বাবার ওষুধ নিয়ে দিয়ে আয়। তুমি আনছো, তুমি নিজেই দিয়ে আসো। খুব ব্যস্ত নাকি তুই? না, ব্যস্ত না, তবে তাদের বড় ছেলেই তো সব, ছোট ছেলে কিছুই না। তো তুমি যাও। হা হা হা। শোন, এমডি স্যার বলেছে প্রমোশন দেবে আমার। বড় পদে চলে গেলে বিয়েটাও করে ফেলবো তাড়াতাড়ি। করিও। কিছু টাকা দাও তো। থাক, লাগবে না। নিলয় বাড়ি থেকে বের হয়। বাড়ির সবাই ওর সাথে কেমন যেন করে। সবাই এক প্রকার অবহেলাই করে ওর সাথে। পরিবার বলতে ওর সবাই থাকলেও যেন কেউ নেই। নিলয় এসব ভাবতে ভাবতে নীরাদের বাড়ির দিকে এগিয়ে গেল। দামি বাড়ি নীরাদের।
নিলয়ের সাথে ওর পরিচয় হয়েছিল খুব সাধারণভাবেই। নীরা গাড়ি থেকে নেমে ব্যাগ হাতে ফুলের দোকানে যাচ্ছিল। এমন সময় ওর ব্যাগ ছিনতাই করে একজন পালিয়ে যাচ্ছিল। নিলয় সেই ছিনতাইকারীকে সেখানেই ধরে ফেলে। নীরার ব্যাগ ফেরত দেয়। এরপর আস্তে আস্তে প্রায়ই নিলয়ের সাথে নীরার দেখা হতে থাকে। ভদ্রতার খাতিরে কথা বলতে বলতে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। কিন্তু নিলয় কখনো বুঝেনি নীরা তার মতো করে ভালোবাসেনি। নীরা ছিল একদম বিপরীত মেরুর মানুষ। তবে নিলয় সবটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু মানিয়ে নিতে হলে তো টাকার দরকার হয়। টাকা ছাড়া দুনিয়া চলে না, একদমই না। কিন্তু নিলয় কখনো বাড়ি থেকে টাকা নিতে পারেনি। কে দেবে টাকা? নিলয় এসব ভাবতে ভাবতে নীরাদের বাড়িতে প্রবেশ করে। অনেক লোকজন, কোটটাই পরা আর উন্নত মানের শাড়ি গহনা পরা মানুষগুলো নীরাদের বাড়ি ভর্তি করে ফেলেছে। সেখানে নিলয়ের কেনা ফুটপাত থেকে 350 টাকার শার্ট যেন এই বাড়ির ফ্লোর মোছার ময়লা কাপড়ের মতোই। নীরাকে ঘিরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে। হঠাৎ নীরা দেখতে পায় নিলয় এসেছে। নিলয়কে দেখে নীরা এগিয়ে যায়। সবাই নীরার দিকে তাকিয়ে আছে। নীরার সামনে এমন সিম্পলভাবে আসা ছেলেটার দিকেও সবাই তাকালো। নীরা নিলয়ের হাত ধরে সবার সামনে চিৎকার করে বলল, হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমি আমার একজন স্পেশাল মানুষের সাথে পরিচয় করিয়ে দেব। ও হলো নিলয়, আমার বয়ফ্রেন্ড। অবাক হচ্ছে নিশ্চয়ই? অবাক হওয়ার কিছু নেই। সে আমার লুজার ফকিরনি বয়ফ্রেন্ড। আমার জন্য সে গিফট এনেছে, অনেক দামি একটা গিফট। আপনারা সবাই দেখতে চান? আচ্ছা ওয়েট, কি গিফট এনেছে দেখাচ্ছি। নিলয় নীরার এমন কথোপকথনে অবাক হয়ে তাকিয়ে থাকে। মন ফ্রেশ হয়ে থাকা নিলয়ের হঠাৎ করে অধিক অপমানে মন খারাপ হয়ে গেল। মাথাটা নিচু করে নিল ও। উপস্থিত সবাই যেন মজা নিতে থাকে, কারণ তারা সবাই টাকাওয়ালা ভদ্র সমাজের লোক। সেখানে নিলয়ের মতো একটা ছেলে তুচ্ছ। নীরা নিলয়ের হাত থেকে গিফটের বক্সটা খোলে। একটি নীল রঙের 3000 টাকায় কেনা শাড়ি সবার সামনে মেলে ধরে বলল, এই হলো আমার স্পেশাল মানুষের আনা দামি গিফট, যা আমাদের বাড়ির কাজের মহিলাকে খুব মানাবে। হারামি ব্লাডি লয়ার ক্লাস লোক। এই সুজন, তুমি জানো আমার জন্য কি গিফট এনেছো? ডায়মন্ড রিং, বেশি না, মাত্র 12 লাখ টাকা নিয়েছে। ওয়াও, গ্রেট বয়, আই লাইক ইউ বেবি। এই ইমরোজ, তুমি আমার জন্য কি গিফট এনেছো? একটা গাড়ি এনেছি, চাবিটা তোমার কাছেই আছে। দাম? থাক, দাম বলতে হবে না। কেউ হয়তো দাম শুনে এখানেই জ্ঞান হারিয়ে পড়ে যাবে। তখন রাস্তায় কোনো ময়লা ড্রেনের পাশে আমাকেই ফেলে রেখে আসতে হবে, তাই না? নীরা, এইসব কি? এভাবে কেন ডেকে এনে অপমান করছো? চুপচাপ দেখে যা শালা, গিফট আনছে। আমি জানতাম তুই 2 টাকা দামের গিফটই আনবি। তোর মতো গরিব ফকিন্নি ছেলেকে আমি ভালোবাসবো? নো নেভার। আমার বয়ফ্রেন্ড সাজিদের সাথে তোর পরিচয় করিয়ে দিচ্ছি। এই সাজিদ। বলো জান। বাবু, তুমি আমার জন্য কি এনেছো? বনানীতে একটি বিশাল বাড়ি তোমার জন্য। আর কি লাগবে বলো বাড়িটা বানাতে? থাক বাবু, লাগবে না। তুমি যে রিং আনছো সেটা পরিয়ে দিবা একটু প্লিজ। নীরা নিলয়ের কানে কানে বলল, তোর মতো মানুষের এই পার্টিতে কোনো জায়গা নেই। তাকিয়ে দেখ, আমার পার্টিতে ওয়েটারের পোশাক আমার বাবা নিজে আনিয়ে দিয়েছে, দাম 10,000-এর উপরে। আর তোর গায়ে যে শার্টটা আছে বড় জোর 500 টাকাও হবে না। তুই আসিস আমার বার্থডে পার্টিতে? যাই হোক, আসিস যখন খেয়ে যাস, বলা তো যায় না। তোদের মতো ফ্যামিলির লোক আবার এই রকম খাবারের গন্ধ শুকতে পারবে কিনা কে জানে। দেখো নীরা, আমার পরিবার নিয়ে একটাও বাজে কথা বলবে না। ও তাই নাকি? আচ্ছা, তুই খেয়ে যাস। যাবার সময় তুই প্যাকেটে করে তোর পরিবারের জন্য নিয়ে যাস। এই ওয়েটার, লোকটাকে প্যাকেটে করে অনেক খাবার দিয়ে বিদায় করে দিও। নীরা কথাটা বলেই চলে গেল নিলয়ের সামনে থেকে। নিলয়ের কখন যে চোখ থেকে পানি গাল বেয়ে নিচে পড়েছে নিলয় বুঝতেই পারেনি। নিলয়ের কাছে এসে ওয়েটার বলল, চলুন আপনাকে খাবার। নিলয় ঠাস করে একটা চড় দেয় ওয়েটারকে। নীরা ওটা দেখে হাসতে থাকে। নিলয় আর সেখানে দাঁড়াতে পারল না, বড়লোক বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। নিলয় হাঁটতে হাঁটতে একটি ল্যাম্পপোস্টের নিচে বসলো। চারপাশে কেউ নেই, কেবল দ্রুত গতিতে মাঝে মাঝে গাড়ি চলে যাচ্ছে। একটা কুকুর কিছুটা দূরে শুয়ে আছে। নিলয়কে আজ রাস্তার ওই অবহেলিত কুকুরের মতোই মনে হচ্ছে। টাকাই সব, এই দুনিয়ায় টাকার মূল্য বিশাল।
নিলয় ছোট থেকে একটা কথা শুনে এসেছে, টাকা দেখলে যেন কাঠের পুতুলও হাঁ করে। নিলয় আজকে খুব বুঝতে পেরেছে সেই কথাটার মানে। টাকার জন্য আজ ওর ভালোবাসাটা কুকুরের মতো পড়ে রইল। দুনিয়াতে সব মানুষই টাকার পিছনে ছুটে, ছুটতে ছুটতে সে একটা সময় ক্লান্ত হয়ে যায়। গরিব হয়ে জন্ম নেওয়াটা ভাগ্যের দোষ, কিন্তু দুনিয়াতে সবাই সেই ভাগ্যের দোষটা পাল্টানোর জন্য টাকার নেশাতে ছুটে বেড়ায়। কারণ গরিব হয়ে মরাটা তো নিজের দোষ। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের এই দোষটা কখনো সে বয়ে নিয়ে বেড়াবে না। তারও টাকা চাই, তবে সে টাকার পিছনে ছুটবে না, টাকাই ওর পিছনে ছুটবে। এতদিন সে যা করেনি সেটাই করবে, অন্যের টাকা সে নিজের করে নেবে। কথাগুলো ভাবতে ভাবতে সে হাঁটতে থাকে। তখনই ফোন বেজে ওঠে ওর। তাকিয়ে দেখে ওর আপা বিথির কল। নিলয় রিসিভ করে বলল, ভাই কোথায় তুই? বাবাকে হাসপাতালে নিয়ে এসেছি, তুই জলদি আয়। কোন হাসপাতালে? যশোহর সিটি হসপিটাল। আয় ভাই, সবাই কাঁদছে। আমি আসছি। নিলয় পকেটে ফোন গুজে দৌড়াতে থাকে হাসপাতালের দিকে। এমনটা হবে নিলয় ভাবেনি কোনোদিন। যখন খারাপ সময় আসে তখন একসাথে আসে। নিলয় দৌড়াতে থাকে। হসপিটালে এসে পৌঁছয়। সোজাসুজি করে কেবিনের সামনে এসে দাঁড়ায় ও। বিথি আপা এসে নিলয়কে জড়িয়ে ধরে। কি হয়েছে বাবার? ভাইয়া ওষুধ আনছিল, কিন্তু দেরি হয়ে যায়। বাবার তো সকালে আর দুপুরে ওষুধ খাওয়ার কথা, কিন্তু ছিল না। তোকে এনে দিতে বলেছিল, আনিস নাই, এই জন্য বাবা অসুস্থ হয়ে গেছে। কিছু সময় পর ডক্টর বের হলো। সবাই ডক্টরের সামনে যেয়ে বলল, কি হয়েছে ওনার? ডক্টর সবার দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনাদের কতবার করে বলবো, ওনার 2টা কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে দিন দিন। যে কোনো মূল্যে একটা কিডনি দিতে হবে, না হলে ওনাকে বেশি দিন বাঁচানো যাবে না। আর সেই অপারেশন করতে টাকাও লাগবে। আপনারা দ্রুত কিছু করুন, একদিনের মধ্যে কিডনির ব্যবস্থা করুন, না হলে ওনাকে বড়জোর আর 4 দিন বাঁচানো যাবে। ডক্টর সাহেব কথাগুলো বলেই চলে গেল। নিলয়ের মা আঁচল চেপে কান্না করছে। বড় ছেলে এসব দেখে চলে যায়। নিলয় বলল, আপা, তুই মাকে দেখে রাখ, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। তুই কোথায় যাচ্ছিস? তুই এইসব বুঝবি না, তুই বরং মায়ের কাছে থাক, আমি যাচ্ছি। না, তুই থাক। নিলয় চলে আসে সেখান থেকে। ডক্টরের কেবিনে যেয়ে বসলো ও। ডক্টর বলল, আপনি দেখুন ভাই, কিডনির প্রধান রোগ নেফ্রাইটিস, যা কিডনির ছাঁকনি ক্ষতবিক্ষত করে। এই কারণে শরীর থেকে অত্যাবশ্যকীয় প্রোটিন বেরিয়ে যায়। এই কিডনি 90% অকেজ হওয়ার পরও শুধু ডায়ালিসিস বা কিডনি সংযোজনের মতো চিকিৎসার প্রয়োজন হয়। এটা পরিবারের সদস্যরা করতে পারবে। পরিবারের কেউ ওনার বি পজিটিভ রক্তের সাথে মিল হলে তিনি একটি কিডনি দিতে পারবে। আমার রক্তের গ্রুপ সেম। ডাক্তার, আমি কিডনি দিব একটা। তবে একটা অনুরোধ, আমার কথা কেউ জানবে না, বলবেন কিডনি কেউ একজন দান করেছে। আপনি এই অনুরোধটা রাখবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি চলুন। আরও একটি কাজ করবেন, আমার বাবা মা যদি জানতে চায় তাহলে বলবেন তাদের বড় ছেলে সব কিছু করেছে, ঠিক আছে? আচ্ছা, বুঝছি। টাকার ব্যবস্থা 2-1 দিন পরে করলেও হবে। আপাতত রোগীকে বাঁচানো যাক। ডক্টর সবকিছু রেডি করতে থাকে। নিলয় ওর কেবিন থেকে বের হলো। দরজায় ওর আপার সাথে দেখা হয়। নিলয় কিছুটা ভয় নিয়ে তাকিয়ে বলল, আপা, তুই কখন আসলি? এই তো এখন। তুই দেরি করছিস তাই আসলাম। ও আচ্ছা, চল মায়ের কাছে। আর চিন্তা নেই, বড় ভাইয়া সব ম্যানেজ করে নিয়েছে। তাই না? তাহলে তোর কিডনি কেন দিচ্ছিস? ও, তুই জানিস? আচ্ছা বাদ দে প্লিজ, মা বাবা আর ভাইকে কিছু বলিস না। যদি বলিস তাহলে সেদিন আমি নিজেকেই মেরে ফেলবো। বাহ, কি দারুণ কথা। হাসি পাচ্ছে রে ভাই। যে পিতা মাতা ভাই তোকে দেখতে পারে না, যে ছেলে বিপদে দেখে চলে যায়, সেই ছেলেকে সবাই এত ভালোবাসা দিয়েও কিছুই পেল না, অথচ তোকে এত বকা দেয়, এত গালি দেয়, সেই তুই
আজকে সবার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করলি, তাহলে আমি কেন বাকি থাকবো? আমার ডাক্তারি পড়ার জন্য যে টাকাটা রাখা আছে 5 লাখ। আপা প্লিজ, তুই তোর টাকা দিবি না। ভাই তুই যদি নিজের কিডনি দিয়ে গোপন রাখতে পারিস তাহলে আমিও পারবো, না হলে সবটা বলে দিব আমি। আচ্ছা ঠিক আছে, আরে ওইসব কিছু না। মা বাবা বকা দেয় মানে সেটাই তো দোয়ারে। আমি পরক্ষণে ওনাদের সব গালিমন্দ ভুলে যাই। চল এখান থেকে, আর এখন এইসব কাউকে বলবি না। নিলয় চলে আসে সেখান থেকে। ডক্টরের সাথে যেয়ে গোপনে একটা কিডনি ওর বাবাকে দেয়। নিলয়ের বাবা সুস্থ হয় 2 দিনের মধ্যে। ডক্টরকে ডাক দেন তিনি। ডাক্তার সাহেব, আমাকে কে কিডনি দিয়েছে? ডক্টর বিথি আপার দিকে তাকায়। বিথি আপা ইশারায় না করে দিল। ডক্টর বলল, আসলে একজন কিডনি ডোনেট করেছে, আর টাকা বা সব কিছু ব্যবস্থা আপনার বড় ছেলে করেছে। জানতাম সেই সব করবে। ছোটটা হয়েছে তো বেয়ারা কুলাঙ্গার অপদার্থ, তার তো কোনো চিন্তাও হয় না আমাদের জন্য। সে কি দেখতেও আসেনি, তাই না? দরকার নেই ওর মতো ছেলের। নিলয়কে আমার ছেলে বলে পরিচয় দিতেও লজ্জা করছে এখন। বাবা তুমি এখন বাড়িতে যেতে পারো, ডাক্তার বলেছে বাড়িতে নিয়ে যাওয়া যাবে। আদনান সাহেব বাড়িতে আসে। 2 দিন হলো নিলয় বাড়িতে আসছে না, কারণ সে হসপিটালের বেডে আছে। প্রচণ্ড দুর্বল লাগছে ওর। নীরার কথা খুব মনে পড়ছে নিলয়ের। তারপর নিলয় কোথায় থাকে? সে অপদার্থটা বাড়িতে আসবে না নাকি? আদনান সাহেব সকালে চা খেতে খেতে কথাটা বলল। বিথি আপা ঘর থেকে বেরিয়ে বাবার কাছে যেয়ে দাঁড়ালো। ওনাদের বড় ছেলে নিবিড় বাজার নিয়ে বাড়িতে এসে দাঁড়াতেই আদনান সাহেব বলল, আমার বড় ছেলে হলো সোনার টুকরো, আর ছোটটা হয়েছে বেয়াদব অপদার্থ। বাবা, আমার প্রমোশন হয়ে গেছে, আমি ম্যানেজার হয়েছি। বাহ, খুশি সংবাদ। বাবা নিলয় আসছে। নিলয় আজ 2 দিন পর হাসপাতাল থেকে বের হলো। সোজা বাড়িতে আসলো ও। কোনো দিক না তাকিয়ে নিজের ঘরের দিকে দুর্বল পায়ে হেঁটে যেতে থাকে। আদনান সাহেব নিলয়কে ডাকলেন। নিলয় কাছে যেয়ে দাঁড়ায়। বাড়ির সবাই একসাথে বসে আছে। বিথি একটা টুল এনে নিলয়কে দেয়। নিলয়ের বাবা বলল, কি ব্যাপার বিথি? তোর বড় ভাই দাঁড়িয়ে আছে, আর তুই নিলয়কে বসার জন্য টুল এনে দিলি কেন? নিলয় সেটা ভাইয়ের দিকে এগিয়ে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ওর বাবা আদনান সাহেব বলল, হয়েছিস তো একটা অকর্মণ্য। আমি যে মরে যাচ্ছিলাম সেসব খবর তুই কিছু জানিস না। তা জানবি কেন? তোর তো আমাদের জন্য কোনো চিন্তা হয় না। তোর থেকে পশুরা অনেক ভালো, খাবার পেলে সেখানেই থাকে। বাবা কি বলো এসব? আচ্ছা শোন, তোর ভাইয়ের প্রমোশন হয়েছে, দেখ দেখে কিছু শেখ। সে তো তোমাদেরই ছেলে, আমি তো কেউই না। সব ভালো ওরই হবে। বাবা আসলে এসেছি। জানি তো আমাদের দোয়া নিতে এসেছিস। আরে বাবা, আমাদের দোয়া তো সব সময় তোর সাথে আছে। আসলে বাবা আমি এসেছি বলতে, মানে এমডি স্যারের মেয়েকে আমার সাথে স্যার বিয়ে দিতে চাই, কথাটা বলতেই। ও এই কথা, সমস্যা নেই, বিয়ে হবে। এটা তো আরো খুশির সংবাদ। নিলয় সেখান থেকে চলে গেল। ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না। বিছানায় যেয়ে ও শুয়ে পড়ে। মাথার মধ্যে নীরার কথাগুলো এখনো ঘুরপাক খাচ্ছে। টাকার পিছনে মানুষ ছোটে, কিন্তু নিলয়ের পিছনে টাকা ছুটবে। নিলয় ঘরের দরজা দিল। কম্পিউটারটি অন করলো ও। এতদিন সে কম্পিউটার ভালো কাজের জন্যই ব্যবহার করেছে, কিন্তু আজ সে আর এটা ভালো কাজের জন্য ব্যবহার করবে না। কম্পিউটার অন করে কিছুক্ষণ সময় চুপচাপ বসে কম্পিউটারের স্ক্রিনে তাকিয়ে থাকলো। মনে মনে মুচকি হাসলো ও। সে এখন চুরি করবে, তবে কারো বাড়ি বা স্থানে যেয়ে নয়। সে চুরি করবে ঘরে বসেই। সে হ্যাকার হয়ে অন্যদের টাকা নিজের অ্যাকাউন্টে চুরি করে নেবে। সে আর দেরি করল না। নিজের আইপি অ্যাড্রেস গোপন করে ডার্ক ওয়েবে প্রবেশ করলো। ডার্ক ওয়েব হলো এমন একটি সাইট যেখানে অন্যের সব তথ্য, অ্যাকাউন্ট থেকে শুরু করে একদম ব্যক্তিগত সব তথ্য হ্যাক করে হ্যাকার নিজের কবজায় নিতে পারে।
তাই প্রথমত নিজের আইপি অ্যাড্রেস গোপন রেখে অন্যের আইপি অ্যাড্রেস জানতে হবে। নিলয় সব রকম ব্যবস্থা করলো। থানার দারোগা সিরাজ মিয়ার ফোন সবসময় ওয়াইফাই কানেক্ট থাকে, এজন্য ওনাকে সব রকম সোশ্যাল মাধ্যমে অনলাইন দেখায়। কারো সকল প্রকার তথ্য বা ইনফরমেশন এই আইপি অ্যাড্রেসে জমা হয়। নিলয় ডার্ক ওয়েবে প্রবেশ করে যে কোনো একটি সাইটে যেয়ে সব রকম পদ্ধতি কমপ্লিট করে একটি নিউ ইউআরএল কপি করে সিরাজ মিয়ার ফোনে পাঠালো। সিরাজ মিয়া তখন থানায় বসে আছে, চায়ের সাথে গোপনে সিগারেটও খাচ্ছেন তিনি। হঠাৎ করে ফোনে মেসেজ টিউনের মতো নোটিফিকেশন বেজে উঠল। উনি চা রেখে ফোন হাতে নিলেন। ফোনের শাটার টেনে দেখলেন নোটিফিকেশন বারে একটা নতুন কোনো লেখা শো করছে। উনি কৌতূহলী হয়ে সেই লেখাতে ক্লিক করে একটি সাইডে প্রবেশ করলেন, কিন্তু সেই সাইডে কিছুই নেই। উনি 5 সেকেন্ড সেখানে থেকে বেরিয়ে আসলেন। মনে মনে অ্যাড শো আপ কোম্পানিকে গালি দিয়ে বললেন, কুত্তার বাচ্চারা খালি আহতুক মেসেজ কল দিয়ে জ্বালাতন করে, ওদের যারা শান্তি নাই। ইউটিউবে কিছু দেখলেও অ্যাড শেয়ারের ঠেলায় কিছু দেখা যায় না, আবার শান্তিতে একটু গানও শুনবো এখনও সমস্যা। এদিকে নিলয় মুচকি হাসলো। সে ওর অ্যাক্সেস লিঙ্কে ক্লিক করে একটা পেজ শো করে। পেজের নিচের অংশে এসেই নতুন ক্লিক করা সিরাজ সাহেবের আইপি অ্যাড্রেসে থাকা সব রকম তথ্য এসে গেছে। সিরাজ সাহেব এখন একটি কলগালের সাথে ইমোতে মেসেজ সেক্স করছে। মেয়েটার সাথে সিরাজ সাহেব কথা বলছে। আজ রাত 10টার পর আসবে, বুঝলি? রেডি থাকিস। আপনি টাকা দেওয়ার সময় আমার সাথে এমনই 2 নম্বরই করেন। আরে এবার বেশি দেবো, সারাত থাকিস, তোরে খাইতে যা কি মজা। নিলয়ের কম্পিউটারে সবকিছু শো করছে। নিলয় সেগুলো কালেক্ট করে। সিরাজ মিয়ার একটি কল আসলো, বউ নামে নাম্বার সেভ করা। সিরাজ মিয়া কল রিসিভ করে, বউ বলো, এই সময় কল দিলে কেন? আরে শোনো, আমি তো বাপের বাড়ি আছি, কিছু টাকা লাগবে, তোমার কার্ডটা পাঠিয়ে দাও, ব্যাংক থেকে টাকা তুলবো। আচ্ছা বউ, পাঠিয়ে দিচ্ছি, পাসপোর্ট লিখে নাও। উত্তেজিত হয়ে বসে নিলয়। বহু বছর ধরে এই বিষয়ে পড়াশোনা করেছে ও। প্রিন্সিপালের ফোনের আইপি অ্যাড্রেসে এভাবেই হ্যাক করে নেয় নিলয়। সেখান থেকেই ওটা নেশাতে পরিণত হয়েছিল। কিন্তু 2-1 এটা করার পর নিজেকে বোঝায় হ্যাক করাটা অন্যায়, কারণ ব্যক্তিগত তথ্য হ্যাক করাটা আরও অন্যায়। মানে কেউ তার যা যা করছে দূরে বসে ওই হ্যাকারটা সব দেখছে, অথচ ভিকটিম জানেই না ওর ফোনের ইন্টারনেট প্রোটোকল হ্যাক হয়েছে। মানে সব রকম তথ্য অন্য কেউ দেখতে পাচ্ছে। নিলয়ের ফোনে নতুন একটা স্লাইড শো করলো। সেখানে সিরাজ মিয়ার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়া, যা ওর বউকে এইমাত্র সেন্ড করে পাঠিয়েছে। নিলয় তাড়াতাড়ি অ্যাকাউন্টে সেই নাম্বার পাতিয়ে পাসওয়ার্ড পাতাতে যাবে, তখনই মনে হয় এমনটা করলে ধরা খেয়ে যাব। আগে কি ব্যাংকের সবকিছু তথ্য হ্যাক করব? এত সহজে তো হ্যাক করা যাবে না। আগে আমাকে হতে হবে অ্যানোনিমাস, মানে লুকায়িত ব্যক্তি হতে হবে। তার আগে আইপি অ্যাড্রেস হতে আমাকে লোকেশন হ্যাক করে নিতে হবে, তাহলেই সব ঝামেলা থেকে মুক্ত পাবো। নিলয় সিরাজ মিয়ার ফোন কলের কনভারসেশন শুনতে গেল। সিরাজ মিয়া বলছে তার বউকে, বউ, অ্যাকাউন্টে 30 লাখ টাকা আছে, ব্যাংক থেকে তোমার যতটুকু টাকা লাগবে নিয়ে নাও। জানোই তো ছোট চাকরি, একটু ঘুষ না খেলে আর কি টাকা হয়? আমাদের ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদের তো দেখে দেখে রাখতে হবে, তাই না? আরও কিছু সময় প্রেমালাপ করে সিরাজ মিয়া ফোন কেটে দেয়। নিলয় ভেবেছিল সিরাজ মিয়ার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা লাগবে, কিন্তু না, এত সহজে সব পেয়ে যাবে নিলয় ভাবতেই পারেনি। তবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করতে হবে, আর সেটা খুব গোপনেই। নিলয় লাফ দিয়ে উঠল। দরজায় ওর আপা ধাক্কা দিতে থাকে। নিলয় তাড়াতাড়ি কম্পিউটার বন্ধ করে দিয়ে দরজা খুলে দিল। এই তুই কি করছিলি রে? দরজা খুলছিলি না কেন? এমনি ঘুমিয়ে পড়েছিলাম। বিথি আপা ঘরে এসে দরজা আটকে দিয়ে নিলয়ের বিছানায় এসে বসে বলল, নিলয়, খুব ঝামেলায় পড়ে গেছি রে বাবা। না, ওই 5 লাখ টাকাটা চাচ্ছে। ভাইয়ার বিয়েতে খরচ তো আছেই, মানে ওই টাকার থেকে 1 লাখ টাকা দিতে বললো। ও আচ্ছা, সমস্যা নাই, টাকা চলে আসবে। টাকা চলে আসবে মানে? আমার এক বন্ধু বিদেশে থাকে, ওকে বলেছি ব্যবসার জন্য টাকা দিতে, সে দেবে বলেছে, সেখান থেকে তোকে টাকা দিয়ে দিব। তাহলে তুই ব্যবসার জন্য টাকা কই পাবি?
ঢাকাতে যাব, সেখানে এক বন্ধু কাপড়ের ব্যবসা করে, ওর সাথে থাকবো, কিছু টাকা দিয়ে পার্টনার হব ওর ব্যবসার, হয়ে যাবে। কি, তুই কম্পিউটার ইঞ্জিনিয়ার করতে করতে কাপড়ের ব্যবসা করবি, তাই না? এখানে আর থাকবো না, নিজেকে তো বাঁচাতে হবে, তাই না? আর আমি চাই না ওনারা মানে মা বাবারা এসব কিছু জানুক। বাবা যেদিন বাড়ি থেকে তাড়িয়ে দেবে সেদিন সত্যিই চলে যাব। হয়েছে, থাম, খাবার আনছি তোর জন্য, খেয়ে নিবি। বাবা মার কথায় রাগ করিস না। বিথি আপা চলে গেল। নিলয়ের সেসবে কোনো খেয়ালই নেই। ও কিভাবে সিরাজের টাকাগুলো তুলবে সেই চিন্তা করছে। অ্যাকাউন্ট থেকে তুলতে গেলে তো আমাকে সিসিটিভি ক্যামেরায় দেখা যাবে। আচ্ছা, সিসিটিভি ক্যামেরা কি হ্যাক করা যাবে? ভাবতে হবে আমার। ফুটেজগুলো ডিলিট করে দিতে পারবো তাহলে, কিন্তু কিভাবে আমি ক্যামেরার ফুটেজ হ্যাক করব? একা এগুলো করা সম্ভব না, আমাকে খুঁজে বের করতে হবে বড় বড় হ্যাকারদের। কিন্তু আমাকে আগে এই টাকাগুলো নিতেই হবে। কিভাবে? আচ্ছা, আমি যদি বাস্তবে নিজেকে লুকিয়ে মাইন্ড গেম খেলি তাহলে কেমন হয়? কেমন হয় যদি সিরাজ মিয়াকে হ্যাকার কোড দিয়ে কল করে ওর ব্যক্তিগত সব তথ্য দেখিয়ে ব্ল্যাকমেল করে টাকাগুলো হাতিয়ে নেই? এইটা একটা মাস্টারমাইন্ড গেম। তবে এর জন্য আমাকে সোশ্যাল ইঞ্জিনিয়ার হতে হবে। সোশ্যাল ইঞ্জিনিয়ার মানে হলো আমাকে কলগাল হিসাবে সিরাজকে মেসেজ করতে হবে, আর সে আমার ফাঁদে পা দিয়ে আমার পাঠানো সব লিঙ্কে ক্লিক করতে থাকবে। তখন আমি ওর সব কিছু জেনে যাব খুব সহজে। নিলয় চেয়ারে বসে হেলান দিয়ে কথাগুলো ভাবছে। বসা থেকে উঠে দাঁড়ায়, লম্বা একটা কোট বানায় ওর আপা সেলাই মেশিন দিয়ে। ওর আপা এসব কিছুর জন্য নিলয়কে অনেক প্রশ্ন করলেও নিলয় কিছু না বলে নিজের মতো কাজ করেছে। শেষে বিথি আপা বিরক্ত হয়ে নিলয়ের থেকে চলে যায়। নিলয় কালো হুডওয়ালা লম্বা কোট বানায়, কালো একটা প্যান্ট ম্যানেজ করে, মুখে একটা হ্যাকার টাইপ মাস্ক বানিয়ে পরে নিয়ে চেক করলো। একদম পারফেক্ট আছে সব কিছু। এবার সিরাজকে একটি ব্ল্যাঙ্ক নাম্বার থেকে কল দিতে হবে। নিলয় যখনই কল দিতে যাবে ওর বাবা ওকে ডাক দেয়। নিলয় সব কিছু একটা ড্রয়ারে রাখলো। কম্পিউটার অফ করে বাবার কাছে দুর্বল শরীর নিয়ে এগিয়ে যায়। ওর বাবা নিলয়ের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলল, সারাক্ষণ ঘরে বসে কম্পিউটার চালানো ছাড়া তোর কোনো কাজ নেই, তাই না? আর গা থেকে কাপড় খুলছিস না, সেই সকাল থেকে একই কাপড় পরে আসছিস। কি সমস্যা তোর? হাসপাতালে আমাকে না দেখতে যে কোথায় ছিলি? বাবা, ওর সাথে কেন তুমি সবসময় জোর গলায় কথা বলো? তোর আদরের জন্য ও এমন হয়েছে। কুলাঙ্গার জন্ম দিয়েছি একটা। আগে যদি জানতাম এমন বেয়াদা হবে এই কুত্তার বাচ্চাটা, তবে হওয়ার পরেই গালে লবণ দিয়ে মেরে ফেলতাম। নিজেই কুত্তা, এই জন্য আমাকে বারবার কুত্তার বাচ্চা বলো, তাই না? নিলয়ের মা সাথে সাথেই নিলয়ের গালে ঠাস করে একটা কষিয়ে চড় বসিয়ে দিল। নিলয় মুচকি হাসতে থাকে। আদনান সাহেব নিলয়কে গালি দিয়ে বলতে লাগলো, তোর মতো ছেলের আমার দরকার নেই, আমার বড় ছেলেই সব। তুই মরে গেলেও আমরা কখনো দেখতে যাব না, আর আমরা যদি আগে মরি তুই দেখতে আসবি না কখনো। বড় ছেলে না থাকলে মরেই তো যেতাম। সারাক্ষণ বড় ছেলে করো। তুমি জানো তোমার বড় ছেলে? আপা, আমার বড় ছেলে কি? না, কিছু না, অনেক ভালো। সে না থাকলে আজকে তোমাকে আমরা এখানে দেখতে পেতাম না। ভাইয়াকে অনেক ধন্যবাদ, তোমাকে টাকা দিয়ে সবকিছু করেছে। দেখতে হবে তো ছেলেটা কার। আর নিলয়, তুই আমার সামনে আসবি না, বাড়ি ছেড়ে চলে যা। তোর মতো তুই থাক, তোর লজ্জাও করে না? বড় হয়ে নিজের কামাই না করে অন্যেরটা খাচ্ছিস। চলে যাব, খুব তাড়াতাড়ি চলে যাব, কিন্তু মনে রেখো আমি কোনোদিন আর আসবো না। আরে যা, তোর আসা না আসা সমান। নিলয় বাড়ি থেকে বের হলো। আপার পাঠানো খাবার খেয়ে কোনো রকমের সাইকেল নিয়ে বের হলো নিলয়। হাঁটলে তলপেটে ব্যথা অনুভব হচ্ছে খুব। সাইকেলটাও খুব ধীর গতিতে চালাচ্ছে। পিঠ আর পেটে অনেক ব্যথা হচ্ছে ওর। তবুও কোনো রকম সাইকেল চালিয়ে নীরাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। রাস্তার পাশে চায়ের দোকানের ঝাড়নে বসলো নিলয়। এখান থেকে ওর বাড়ির ব্যালকনিটা খুব ভালোভাবেই দেখা যায়। নিলয় সেদিকে কিছু সময় তাকিয়ে থাকলো।
নীরাকে নিয়ে ভালো মুহূর্তগুলো কল্পনা করতে থাকলো নিলয়। দুজনেই এই সাইকেলে একবার মাত্র ঘুরেছিল। পরের বার নীরাকে যখন ঘুরতে যাওয়ার কথা বলে নিলয়, তখন নীরা বলেছিল, এগুলো না আমার স্ট্যাটাসের মধ্যে পড়ে না। আমার দ্বারা এসব 2 টাকার সাইকেলে ঘোরা সম্ভব না। পারলে বাইক কেনো, বাইক নিয়ে আমাকে ঘোরাও। সেটা তো পারবে না, উনি আসে 2 টাকার ভাঙা সাইকেল নিয়ে আমাকে ঘোরাতে। নিলয় তখন কিছু না বলে মনে মনে হেসে দিয়ে বলে, আরে পাগলি, ভালোবাসা থাকলে ভাঙা সাইকেলেও লং ট্যুরে যাওয়া যায়। দুজনের খুনসুটি আর তোমার খোলা চুল আমার মুখে লেপটে যাওয়ার উন্মাদনা আমাদের জার্নি করবে ভালোবাসার বিশাল এক্সপ্রেস। নীরা নিলয়ের কথা শুনে রাগ দেখিয়ে চলে যায়। নিলয় পিছু পিছু এসেছে অনেকবার। নিলয় সেসব ভেবে মুচকি হাসল। তারপর নিলয় নীরাদের বাড়ি থেকে চলে আসতে থাকে। হঠাৎ একটা এটিএম বুথের সামনে এসে দাঁড়ায় নিলয়। সেখানে থাকা সিসিটিভি ক্যামেরা দিয়ে তাকায়। ক্যামেরা থেকে মনিটরিং সিস্টেমের জন্য কোড প্রয়োজন। আচ্ছা, আমি যদি মনিটর সিস্টেমটাকে হ্যাক করি তাহলে ফুটেজগুলো সব আমার পিসিতে শো করবে। এর জন্য আরও একটি কম্পিউটার দরকার আমার, কিন্তু বাড়িতে থাকলে কিছুই করা যাবে না। আমার ঢাকাতে যেতেই হবে, সেখানে যেয়ে বড় বড় হ্যাকারদের আমার দলে আনতে হবে। নিলয় ক্যামেরার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছে। সাইকেলে উঠল ও এখন চারপাশে সবকিছু হ্যাক দ্বারা নিয়ন্ত্রণ করার নেশাতে ডোবার চেষ্টা করছে। সাইকেল চালানোর সময় সে ভাবতে থাকে, আমাদের দেশে তো সবচেয়ে 3টি অনলাইনে টাকা লেনদেন মানে মোবাইল ব্যাংকিং আছে, বিকাশ সার্ভিস, ডাচ বাংলা ব্যাংক সার্ভিস আর রকেট। এই 3টি সেবা সিস্টেমের প্রতি 10 জনের মধ্যে 8 জনের অ্যাকাউন্ট আছে। যদি ওই অ্যাকাউন্টগুলো হ্যাক করি, ধুর, এত ছোট জিনিস কেন হ্যাক করব? হ্যাক করলে পুরো সিস্টেমটাই আমি হ্যাক করব। নাসার ওয়াল সিস্টেম যেমন একটা পিচ্ছি ছেলে হ্যাক করেছিল, আমি এই মোবাইল ব্যাংকিংয়ের আয়ত্তে থাকা সব সিস্টেমই হ্যাক করে নিব। বিকাশের আয়ত্তাধীন সব অ্যাকাউন্টের সব হিসাব মূল জায়গাতে জমা থাকে, সেই জায়গা বা সিস্টেমটাই আমি হ্যাক করব। তখন কোন অ্যাকাউন্টটা কতটা অ্যাক্টিভ সেসব তথ্য আমার কাছে খুব সহজেই চলে আসবে। আর যেহেতু সিস্টেমের সব আমার হাতে বন্দি, আমি ইচ্ছে করে অ্যাকাউন্ট বন্ধ করে টাকা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করতে পারবো। দেশে আমি হ্যাকারের আতঙ্ক তৈরি করব। কেউ অনলাইনে কিছু করতে চাইলে আমার অনুমতি নিয়ে করবে। ইনফরমেশন ইজ হেলথ, হেলথ ইজ ওয়েল। নিলয়ের এখন পুরো হ্যাকারের নেশা যেন চেপে বসেছে। একজন ব্লুটুথ কানে দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে। ও পকেট থেকে ফোন বের করে ওই ব্লুটুথ ডিভাইসের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ফোনের সাহায্যে সক্রিয় একটা পাসওয়ার্ড চাপ দিতেই ব্লুটুথে কী গান হচ্ছে নিলয়ের ফোনে সেটাও বেজে ওঠে। নিলয় হাসতে থাকে। নিজেকে কেমন যেন ডেভিল মনে হচ্ছে তার। নিলয় নিজের ফোন দিয়ে ইচ্ছে মতো গান পাল্টাতে থাকে। লোকটা ভয় পেয়ে কান থেকে ব্লুটুথ খুলে সব কিছু চেক করতে থাকে। নিলয় এসব দিকে হাসতে হাসতে সিস্টেম অফ করে দিয়ে সেখান থেকে চলে আসে। নিলয়ের সামনে এখন যে কোনো অনলাইনের কোড ব্যবহার করা মানেই সেটা নিলয়ের আওতায় চলে আসবে। নিলয় এখন শয়তানি হাসি দিতে থাকে। ভাই, বাবা আবার টাকা চাচ্ছে। তোর বন্ধু কখন টাকাটা দেবে রে? নিলয় বাড়ি আসতেই পিঠে আপা কথাটা বলল। নিলয় মুচকি হেসে কোনো জবাব না দিয়েই নিজের রুমে প্রবেশ করলো। দরজা আটকে ঘরের সব লাইট অফ করে কম্পিউটার অন করলো। আবারও প্রথম থেকে সব কিছু সাজিয়ে হ্যাক ইউজ করে ব্যাংক নাম্বার থেকে নিলয় সিরাজ মিয়াকে ফোন দেয়। গলার টিউন রোবোটিক করে নিল। সিরাজ মিয়া ফোনের স্ক্রিনের দিকে কিছু সময় তাকিয়ে থেকে ভাবলো রিং বাজছে, কিন্তু কোনো নাম্বার শো করছে না। কিছু তো বুঝতে পারছি না। সিরাজ মিয়া ফোন রিসিভ করলো। ওপাশ থেকে নিলয় রোবোটিক ভয়েস দিয়ে বলল, হ্যালো স্যার, আই এম ডেভিল, ইউ ক্যান কল মি ডেভিল। সিরাজ মিয়া ভয় পায়। এমন অচেনা শব্দে কথা বললে যে কেউই ভয় পাবে। তবে নিলয়ের লোকেশন ট্র্যাক না করতে পারে এজন্য হাই সিস্টেম অ্যালাউ করে নাম্বারটা শো অফ করে দিয়ে কল করেছে। সিরাজ মিয়া বলল, কি চান আপনি? টাকা। টাকা মানে? মিয়া ফাইজলামি করেন আমার লোকে? আমাকে চেনেন আমি কে? আপনি রেশমা নামের একটা মেয়ের সাথে আজ রাত 10টার সময় একসাথে রাত কাটাবেন। কাল ভোরে আপনি চেকপোস্ট পাসের সময় একটা হিউনিট ট্রাক প্রবেশ করতে দিবেন। সেখান থেকে আপনি টাকা নিয়েছেন 5 লাখ।
আপনার অ্যাকাউন্টে সর্বমোট টাকা আছে 34,72,100 টাকা। বেলা 12টার সময় আপনার বউ রোজি আপনার থেকে ফোন করে ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চায়। আপনার অ্যাকাউন্ট নাম্বার 16191502। আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হলো 001122। আমি চাইলেই এখন ইন্টার চাপ দিয়ে আপনার সব টাকা এখনই আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারি, কিন্তু আমি এখন সেটা করব না। তবে আপনাকে বোঝানোর জন্য কিছু টাকা সেখান থেকে নিয়ে নিব। আপনার সব তথ্য আমার কাছে আছে। আপনি কখন কার সাথে কি মেসেজ করছেন, কার সাথে কলে কি কথা বলছেন, সবটাই আমার কাছে আছে। এটা যদি প্রকাশ করে দেই তবে আপনি আর পুলিশ থাকবেন না, কয়েদি হয়ে জেলখানাতে থাকতে হবে। তাই আমাকে 15 লাখ টাকা দিন, আর টাকাটা আমার ক্যাশ লাগবে। সিরাজ মিয়ার যেন মাথা ঘোরাচ্ছে। এতক্ষণ ও নিজে যা যা করেছে ওইটা নিলয় বলে দিয়েছে, এমনকি ওর অ্যাকাউন্টে কত টাকা আছে সবটা। কিন্তু সিরাজ মিয়া পুলিশের লোক, ভয় না পেয়েই বলল, আমাকে হুমকে দিচ্ছিস? সাহস থাকলে সামনে আয় শালা, তোকে আমি গুলি করে মারবো। ফোন চেক করুন, মেসেজ গিয়েছে অ্যাকাউন্ট নাম্বার থেকে। 1 লাখ টাকা ট্রান্সফার করে নিলাম। কোন অ্যাকাউন্টে টাকা আসছে সেটার লোকেশন খুঁজতে আপনার বুড়ো হয়ে যেতে হবে, তবুও পাবেন না। এরপর যদি ক্যাশ টাকা নিয়ে কথা না বলেন, পুরো টাকাটাই আমি নিয়ে নেব, আর আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে দিব। ভাই ভাই, আমি টাকা নিয়ে আসছি, বলুন কোথায় টাকা আনতে হবে? আজ রাত 9টার সময় যশোর নিশানা শপিং কমপ্লেক্সের টাকার ব্যাগ সাথে করে আনবেন। আপনাকে আমি খুঁজে নিব। নিলয় ফোন কেটে দেয়। নিলয় চাইলেই সব টাকা সরিয়ে নিতে পারত, কিন্তু ওর ক্যাশ লাগবে। সিরাজ মিয়া জলদি অ্যাকাউন্টে যায়। এদিকে নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। আজকে প্রথম সে কোনো বড় পর্যায়ে কাজ সফল করতে যাচ্ছে। নিলয় ঘরের লাইট জ্বালালো। ফোনের ভার্সনের সাথে নিলয় ওর পিসি সিস্টেম মনিটর করে নিল। ঘর থেকে বের হয়। বিথি আপা সামনে এসে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস এই বিকেলে? ঔষধ কিনতে, আর একজন বি পজিটিভ রক্তের কিডনি বিক্রি করবে। দেখি সেটা নিয়ে কথা বলতে হবে, তাই যাচ্ছি। তাড়াতাড়ি ফিরবি। নিলয় সাইকেল নিয়ে বের হয়। কিছু দূর আসার পর শপিং কমপ্লেক্সে দেখতে পেল। নিলয় শপিং কমপ্লেক্সে প্রবেশ করে। মেইন সিঁড়ির কাছে একটা সিসিটিভি ক্যামেরা রাখা। নিলয় বাইরে ক্যামেরার বিপরীত পাশে এসে দাঁড়ায়, ক্যামেরার সাথে কানেক্টেড মনিটর ওর পিসির আওতায় আনার জন্য। সেই মনিটরে একটি কোড শো করে। মনিটরের সামনে যিনি বসেছিলেন ওনার নাম হাসিম মিয়া। কোডটার সাথে নিলয় একটি রুচিশীল ভালো লাগার মেসেজ অ্যাড করে দিল। মনিটরে মেসেজের কোড শো করতেই লোকটা রিড মোড়ে যখনই চাপ দিয়েছে তখনই নিলয়ের পিসিতে একটি কোড চলে যায়। নিলয় সেই কোড তার ফোনের নোটপ্যাডে লিখে নিল। প্রথম কোডের মেসেজ হলো 233212221। আপনি কি কখনো কোনো ডেভিলকে দেখেছেন? ডেভিল হলো একটা চোর। নেক্সট কোডের জন্য অপেক্ষা করুন। নিলয় শপিং মলের মধ্যে যায়। সেকেন্ড সিমি ক্যামেরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ওর হ্যাক সিস্টেম ওপেন করে সেকেন্ডের ক্যামেরাটা ফুটেজে কোড পাঠায়। সাথে লিখে দেয় 56667788। ডেভিলকে দেখা যায় আপনার পাশে, আপনার খুব কাছে। সে খুনি নয়, সে শুধুই ডেভিল। একটা গল্প বলি, নেক্সট কোডের জন্য অপেক্ষা করুন। হাসেম মিয়া যতবার রিড মোড়ে ক্লিক করছে ততবারই নিলয়ের কাছে পিসিতে একটা করে উল্টো সংখ্যার কোড চলে যাচ্ছে, আর নিলয়ের ফোনে সেটা সিস্টেম অ্যালার্ট নোটিফিকেশন এসে জানিয়ে দিচ্ছে। অর্থাৎ নিলয় যদি 22 নাম্বার কোড ব্যবহার করে নিলয়ের কাছে ব্যাক আসবে 11 হিসেবে। হাসিম মিয়া ডেভিলের গল্পে বেশ জমে গেছেন। সে বারবার কোড আসার জন্য মনিটরের দিকে হাঁ করে তাকিয়ে থাকছে। এভাবে যশোর সিটির বড় শপিং মলের সব সিসিটিভি ক্যামেরার কোড নিলয়ের কাছে চলে যায়। নিলয় সন্ধ্যার আগেই শপিং মল থেকে ফিরে আসে। ডাক্তারের দোকানে যায় ও, সেখানেও সিসিটিভি ক্যামেরা দেখতে পায়। নিলয় মনে মনে ভাবে, আমাকে ধরা তো সহজ না। আমি কোনো প্রমাণ বা ক্লু রেখে যাব না। যদি জিজ্ঞাসাবাদ করতে করতে এই অবধি পুলিশ চলে আসে তখন তো আমাকে ক্যামেরাতেও দেখা যাবে না, সেটাও হতে দেব না আমি। এটাও হ্যাক করব। নিলয় প্রেসক্রিপশন বাড়িয়ে দেয় ডাক্তারখানার একটা ছেলের কাছে। নিলয় মনিটরের খুব কাছে ছিল। কোড পাঠিয়ে মাউস পয়েন্টার দিয়ে সাথে সাথেই রিড মোড়ে চাপ দিয়ে দেয়। নিলয়ের ফোনে নোটিফিকেশন চলে এলো।
ওষুধের দোকানে এই ছোট একটা ছেলে আছে এখন, এজন্য নিলয়ের কাজটা আরো সহজ হয়ে যায়। নিলয় ওষুধ নিয়ে বাড়িতে চলে আসে। এখনই ওর বের হতে হবে, সবকিছু সিস্টেম নিজের কবজায় এনে ফেলেছে। বাড়িতে আসতেই দেখে 2টা প্রাইভেট গাড়ি দাঁড় করানো আছে। নিলয়ের মনে কোনো চিন্তা নেই, কারণ সে আইসিটিতে একজন পাক্কা মাইন্ড গেমার। কেউ কোনো প্রকার প্রুফ পাবে না যতক্ষণ না ওর কম্পিউটার একজন দক্ষ চালক হাত না দেয়। নিলয় সাইকেল রেখে বাড়িতে প্রবেশ করলো। ড্রয়িং রুমে এসে দেখে ভাইয়া সহ ভাইয়ার পাশে একটি মেয়ে বসে আছে। বিথি আপা এগিয়ে এলো নিলয়ের কাছে। নিলয়, এরা হলো ভাইয়ার শ্বশুর বাড়ির লোক, মানে ভাইয়াকে দেখতে এসেছে। আজকেই আংটি পরিয়ে ফেলবে। ভাবিটা কেমন সুন্দর না? তবে ভাবির পাশে থাকা একটা মেয়ে আছে, ওটা আরো বেশি সুন্দর। ওর নাম মুন, ভাবির ছোট বোন, মানে তোর বয়সের মেয়ে। স্যার, আমার ছোট ভাই নীরব কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা শেষের দিকে, ইচ্ছা আছে মাস্টার কমপ্লিট করবে। হ্যালো স্যার। নিলয় আর কোনো কিছু বলল না, নিজের রুমে এসে দরজা আটকে দিল। নিলয় তাড়াতাড়ি ফোন বের করে পিসি অন করে ডার্ক ওয়েবে প্রবেশ করলো। সিসিটিভি ক্যামেরার জন্য ওর বানানো একটা ওয়েবসাইট প্রবেশ করে একটা পেজে ঢুকলো। সবগুলো পেজে মোবাইলে থাকা সব কোড একটা একটা করে পাতালো। ইন্টারে প্রেস করতেই একটা কনফার্মেশন পৃষ্ঠা শো করলো। নিলয় সাথে সাথেই কনফার্মে চাপ দিতেই শপিং মলের সব ক্যামেরার ফুটেজ ওর পিসিতে শো করতে থাকে। নিলয় সাথে সাথেই কনফার্মে চাপ দিতেই শপিং মলের সব ক্যামেরার ফুটেজ ও সিসিতে শো করতে থাকে। নিলয় তাড়াতাড়ি একদিনের ফুটেজ ডিলিট করার ডকুমেন্ট তৈরি করে নিল। হাত ঘড়ির দিকে তাকায়। স্মার্টফোন থেকে পিসি সিস্টেম ডিলিট করে ফোন সিস্টেম চালু করলো। হ্যাক ব্যবহার করে সব নাম্বারগুলো ডিলিট করলো। সিরাজ মিয়ার নাম্বার পাতিয়ে সে কল লিস্টে রেখে দেয়। হাত ঘড়ির দিকে তাকালো, রাত 8টা বেজে গেছে। রুম থেকে বের হয় নিলয়। বিথি আপার সাথে রেশমি মেয়েটা বাড়ি ঘুরে দেখছে। নিলয় ওর আপাকে ডাকলো, সাথে রেশমিও আসছে। আপা, কিছু খেতে দিবি? ঔষধ খাবো, একটু বের হতে হবে, মানে ওই বন্ধু। আচ্ছা রুমে যা, আমি খাবার আনছি, খাবার খেয়ে ঔষধ খেয়ে নিস। আর বাইরে বের হলে বাবা অনেক বকবে। তুই জানা, একটু এনে দে। বিথি আপা চলে যায় রান্নাঘরের দিকে। নিলয় ওর রুমের দিকে আসার জন্য ঘুরতেই শুনতে পেল, হ্যালো নিলয়, আমি রেশমি। ও আচ্ছা, বাই। নিলয় তাড়াতাড়ি রেশমির সামনে থেকে চলে আসলো। রুমে এসেই দরজা আটকে পিসির সামনে যেয়ে বসলো। আর মাত্র 40 মিনিট বাকি সব প্রসেস রেডি করা। 20 মিনিটেই পুরো সারা দিনের ভিডিও ফুটেজ এবং আগামী 2 ঘন্টার ভিডিও ফুটেজ নিজে থেকেই ডিলিট হতে শুরু করবে। আর ওকে শপিং মলে যেতে হবে টাকা আনতে, কারণ আজকে শপিং মলে ভিড় হবে। তার কারণ হলো আগামী 2 দিন মল বন্ধ থাকবে। এটা প্রতি সপ্তাহের নিয়ম, এই জন্যই শেষ দিনে অনেকটা ভিড় হয়। রেশমি নিলয়ের রুমের সামনে বোকার মতো দাঁড়িয়ে আছে। রেশমি সুন্দরী, এ অবধি রেশমি 1000টা প্রপোজ পেয়েছে। সে অ্যাটিটিউড দেখায়, কিন্তু এই প্রথম কোনো ছেলেকে রেশমি দেখলো মেয়েদের সাথেও ভাব দেখিয়ে চলে যেতে। তাও রেশমির মতো সুন্দরী কোনো মেয়ের সামনে থেকে এভাবে কথা না বলে চলে গেল। রেশমি ভেবেছিল বেআইয়ের সাথে একটু ফ্লার্ট করব, কিন্তু তার হলো না। এত ভাব কেন ছেলেটার? তোর ভাব আমি দেখে নিব বজ্জাত ছেলে। রেশমি কথাগুলো ভাবতে ভাবতে সেখান থেকে চলে যায়। বিথি আপা খাবার এনে দেয় নিলয়কে। নিলয় খাবার খেয়ে ঔষধ নিয়ে পিসিতে বসলো। সিস্টেম চালু করে নিয়ে কম্পিউটার অন রেখেই ফোন নিয়ে বের হয়। হাতে একটা প্যাকেটে আছে কালো কোট আর মাস্ক করা পোশাক। নিলয় সবার সামনে থেকে আসতে যাবে, তখন ওর বাবা ডাক দেয়। নিলয় হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় সময় হয়ে আসছে। কোথায় যাচ্ছিস রাতে? বাহিরে। কেন? বাড়িতে থাক, মেহমান আছে, কথা বল, আড্ডা দে। কাজ আছে। নিলয় আর কারোর দিকে তাকালো না, সে বাড়ি থেকে বের হলো। আদনান সাহেব মনে মনে নিলয়কে গালি দিয়ে মুখে হাসি রেখে ব্যাপারটা সামলে নিল। নিলয় সাইকেল নিয়ে শপিং মলে আসলো। ওর পিসি অন। আসার সময় নিজের ঘরে তালা দিয়ে চাবি নিয়ে এসেছে নিলয়।
এতক্ষণ ওর কম্পিউটার কাজ করা শুরু করে দিয়েছে। আজকে সারাদিনে সব ভিডিও ফুটেজ ডিলিট হওয়া শুরু করেছে। নিলয় ফোন দিল সিরাজ মিয়াকে। টাকার ব্যাগটা নিয়ে শপিং মলের সামনে আসুন। তারপর পার্কিং লটে দেখবেন একটা পুরনো সাইকেল রাখা, সেই সাইকেলে উঠবেন। তারপর সাইকেল নিয়ে সেখান থেকে বাম পাশে আসবেন। সেখানে এসে একটা বন্ধ চায়ের দোকান পাবেন, সেখানে এসে বসুন। তারপর সেখানে এসে দেখবেন একটা কালো ব্যাগ। আপনার ব্যাগ থেকে টাকা বের করে ওই ব্যাগে রাখুন, কারণ আপনার টাকায় পাউডার লাগানো আছে। সাথে আপনার ব্যাগে লোকেশন চিপ রাখা। ব্যাগ সহ সেসব পিছনের পুকুরে ছুঁড়ে ফেলুন। তারপর ব্যাগটা কাঁধে নিন, এরপর যেতে থাকেন। তবে হ্যাঁ, আপনার সব অপকর্ম এখনই কমিশনারের কাছে চলে যাবে। এই কেন কেন? পিছনে ফলো করা পুলিশদের চলে যেতে বলুন। আচ্ছা ঠিক আছে, তারপর কি করব? সোজা চলে যান, কবরস্থান পাবেন। সেই কবরস্থানের গেটের সাথে ব্যাগটা ঝুলিয়ে রাখুন। কি, ব্যাগে 15 লক্ষ টাকা আছে, সেটা কবরস্থানের গেটের কাছে ঝুলিয়ে রাখবো? সেটা আমি বুঝবো। আচ্ছা, কিন্তু তুই কোথায়? তুই আসবি না টাকা আনতে? আপনি ব্যাগ আর সাইকেল রেখে সোজা চলে আসুন। আশেপাশে তাকাবেন না। আমি কোথায় বলছি। তবে 15 মিনিটের মধ্যে আসতে হবে, না হলে আমাকে পাবেন না। তুই বল, আমি যাচ্ছি। আমি তো শপিং মলে 2য় তলায় ছেলেদের আন্ডারপ্যান্ট দোকানের মধ্যে শপিং করছি। নিলয় ফোন কেটে দেয়। ওর বাম হাতে থাকা ড্রোন কন্ট্রোলের সাহায্যে এতক্ষণ গোরস্থানে বসেই সে এসব কন্ট্রোল করছিল। ড্রোনটা হলো একটা মাছি। নিলয় গেট খোলে, সিরাজ মিয়া শপিং কমপ্লেক্সের মধ্যে আসলো। নিলয় কবরস্থান থেকে বের হলো। একটা লোকের সাইকেল এনেছিল ভাড়া করে। লোকটা এখানেই এসে দেখা করবে এখন। সাইকেল আর কিছু টাকা বুঝে দিল। নিলয়কে লোকটা দেখেনি, কারণ নিলয় মুখের মাস্ক খুলেনি একবারও। শরীরের কোনো অংশও দেখা যায়নি নিলয়ের। লোকটার সাথে নিলয় কথাও বলেনি। লোকটা চলে যায় সেখান থেকে। নিলয় কবরস্থানের মধ্যে প্রবেশ করে বাজারের প্যাকেটে টাকাগুলো রাখে। ব্যাগটা গেটের সাথে ঝুলিয়ে ওর নিজের সাইকেল নিয়ে কিছুটা দূর আসলো। তারপর গা থেকে মাস্ক আর কাপড় খুলে সেগুলো প্যাকেটে রেখে বাড়ির দিকে আসতে থাকে। সিরাজ মিয়া 2 তলার জেন্টাল শপিং কর্নারে আসলো। সারা জায়গা খুঁজলো নিলয়কে, কিন্তু আন্দাজে কিভাবে খুঁজে পাবে নিলয়কে ওরা? শেষে ক্লান্ত হয়ে একটা ম্যানিকিংয়ের সামনে এসে দাঁড়ালো। সেখানেই দেখতে পাই একটি কাগজ রাখা। সিরাজ মিয়া কাগজটা হাতে নেয়। সেখানে কাগজে লেখা, কল মি ডেভিল। সিরাজ মিয়া কাগজটা হাতে নিয়ে দৌড়ে সিসিটিভি রুমে যায়। সেখানে থাকা একটা ছেলে পাগলের মতো কিবোর্ড ঘাটাঘাটি করছে, কিন্তু কিছুই হচ্ছে না। সব ফুটেজ রেকর্ড তো হচ্ছেই না, বরং উল্টো সব ডিলিট হয়ে যাচ্ছে। সিরাজ মিয়া এসব দেখে কয়েক কিবোর্ডে লাথি দিয়ে সেখান থেকে চলে যায়। নিলয় সাইকেল রাখে। ভাইয়াকে দেখতে আসা লোকগুলো চলে গিয়েছে। নিলয় চুপি চুপি বাড়িতে ঢুকলো। দরজা খুলে টাকার ব্যাগটা খাটের নিচে চেলে দিয়ে পিসিতে বসলো। সব সিস্টেম আগের মতো করে দিয়ে পিসি বন্ধ করলো নিলয়। রুমের দরজা দিতে যাবে, বিথি আপা এসে দাঁড়ালো। কি ব্যাপার, তুই এমন চোরের মতো বাইরে থেকে এলি কেন? তখন না বাবার সামনে সবাইকে, এমনকি বাবাকেও পাত্তা না দিয়ে চলে গেলাম, তাই একটু চুপি চুপি বাড়িতে এলাম। সব ঠিকঠাক তো? পরশুদিন বিয়ে। ও, তোর টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাইয়ার বিয়ের পর ঢাকাতে চলে যাব। আচ্ছা, পরে নিবনি টাকা। বিথি চলে গেল নিলয়ের ঘর থেকে। নিলয় খাটের নিচ থেকে টাকার ব্যাগ বের করে বিছানার উপর তুলল। টাকাগুলো বিছানার উপর ঢেলে চোখ ভরে দেখতে লাগলো। এখনো অনেক টাকার মালিক। সব টাকা ওর। মাত্র কয়েকদিনেই 15 লাখ টাকা ইনকাম করেছে। নিলয় টাকার উপর শুয়ে পড়ে, মনে মনে বলে, হায় রে কাগজের নোট, তোর মূল্য কত বিশাল। তোকে পাওয়ার জন্য মানুষ কতই না কিছু করে। ছেলে বাবাকেই, বাবা ছেলেকে খুন করে। ভাইয়ের মধ্যে মারামারি হয় কেবল তোকে সব একসাথে পাওয়ার জন্যই। মানুষ কতই না মারামারি করে। কেউ বা রাত দিন নষ্ট করে তোকে ভক্তি করে গুছিয়ে রাখে। সবার থেকে তুই যেন পালিয়ে বেড়াস। কিন্তু না, সবার মতো এই নিলয় না। নিলয় হলো ইউনিক, যার জন্য টাকার পিছনে সবাই দৌড়ায়। আর এইদিকে ডিফারেন্ট,
নিলয়ের পিছনে টাকা নিজে থেকেই দৌড়ে আসে। আই অ্যাম দ্য ডেভিল, ইফ ইউ ওয়ান্ট কল মি ডেভিল। আজ থেকে আমি অন্ধকার জগতের রাজা, যার নাম হবে ডেভিল, আর আলোর রাজ্যের সাধারণ মানুষ, যার নাম নিলয়। নিলয় ডক্টরের কাছে ফোন দেয়। ডক্টর বলে, কিডনির খোঁজ পেয়েছি, একজন দেবে বলেছে। কি চায় সে? 3 লাখ টাকা। ওকে, ব্যাপার না, টাকা পাঠিয়ে দিচ্ছি। আপনার অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিন। নিন, আগে আমার অ্যাকাউন্টে টাকাগুলো দিন, আমি ওনাকে টাকা দিয়ে দেব। দাঁড়ান 1 মিনিট। নিলয় কম্পিউটার অন করলো। হ্যাকিং জগতে ঢুকে আবারও ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেখানে পাতায়। ডক্টর অ্যাকাউন্ট নাম্বার বলে, নিলয় নোট করে রেখে দেয়। ফোন কেটে দিল। নিলয় মুচকি হাসলো। এ যেন এক নেশাতে পড়ে গিয়েছে। নিলয় ওর নিজের আইপি অ্যাড্রেস চেক করলো। সেটা লুকায়িত অবস্থায় আছে, যা প্রক্সি দ্বারা হাইড করে রাখা হয়েছে। কারণ নিলয় যদি সাধারণ তথ্য আদান প্রদানের জন্য গুগল বা যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, তবে নিলয়ের আইপি অ্যাড্রেস সহজেই শনাক্ত করে ফেলবে। এই জন্য নিলয়ের সব আইডেন্টিফিকেশন প্রক্সি দ্বারা লুকায়িত আছে, যা নিলয়কে সকল প্রকার অ্যানোনিমিটে রাখছে। নিলয় পিসিতে বসে নিজের ম্যাক অ্যাড্রেস মানে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস পরিবর্তন করা শুরু করে। ম্যাক অ্যাড্রেসে হেক্সাডেসিমেল নাম্বার 12 ডিজিটের। নিলয় এটা পরিবর্তন করে নিজেকে পুরোপুরিভাবে সুরক্ষিত রাখলো। এখন আর কোনো চিন্তা নেই, কেউ ওকে ট্রেস করতে পারবে না। 2 দিন পর নিবিড়ের আজ বিয়ে হয়েছে। মেয়ে বাড়ি থেকে বউয়ের সাথে রেশমি এসেছে। নিলয় তার একটা শূন্য থাকা কিডনি লাগিয়েছে, যা বাড়ির কেউ জানে না। নিলয় ডক্টরের অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর মতো সুযোগই পেল না। বিয়ের দিন বাড়ির ছাদে দাঁড়িয়ে নিলয় লাইটিং দেখছে। পিছনে কে যেন এসেছে। নিলয় ঘুরে তাকায়, রেশমি এসেছে। আপনি না ভাবির বোন? আপনি আমাকে চেনেন না? না, আজকেই তো প্রথম দেখলাম। আমি ছেলে দেখতে আসার দিন এসেছিলাম। আপনার সাথে কথা হয়েছিল, কিন্তু আপনি না তাকিয়ে চলে গিয়েছিলেন। ও আচ্ছা, ঠিক আছে, থাকুন তাহলে, আসি। এই যে নিলয়, কোথায় যান? ফ্রেন্ডস হবেন? না। কি আপনি জানেন আমার সাথে আপনাদের বরযাত্রীতে থাকা কত ছেলে লাইন মারার জন্য পিছনে পড়েছিল, ফ্রেন্ডশিপ করার জন্য কতক্ষণ ঘুরেছিল, আর আপনি একমাত্র আপনিই আমাকে রিজেক্ট করলেন। ও আচ্ছা, ঠিক আছে, মন খারাপ করে আফসোস করুন তাহলে, বাই। শুনুন, আপনি যদি আমার বন্ধু না হন, আমি কিন্তু এখান থেকে ঝাঁপ দিব। ঝাঁপ দিতে ভয় লাগলে আমাকে বলবেন, আমি ধাক্কা দিয়ে ফেলে দিতে সাহায্য করতে পারি। ওহ গড। নিলয় হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো। রুমে এসে বিছানায় বসতেই ওর নীরার কথা মনে পড়ল। কি আজব, একদিন আমি নীরার পিছনে পড়েছিলাম, নীরাকে এভাবেই চেয়েছিলাম। নীরা পাত্তা দিত কিনা জানি না, তবে অভিনয়টা খুব ভালোই করেছে। আচ্ছা, নীরা কোথায় থাকে? নীরা এখন ঢাকায় থাকে? নীরার সাথেও হ্যাকের মাইন্ড গেম খেলবো? না থাক, সে থাকুক ওর মতো। না থাকবে কেন, আমি তো ডেভিল। ডেভিলেরা অন্যের প্রয়োজন বোঝে না। আমি নীরাকে শাস্তি দিবই। এসব ভাবতে থাকে নিলয়। নিলয় পরের দিন কম্পিউটার অন করলো। কয়েকজন বড় মাপের হ্যাকারদের খোঁজ পেয়ে গেছে ও। যদিও সেসবের জন্য নিলয় ওই হ্যাকারদেরই যোগাযোগ অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছিল, তাই ওরাই নিলয়কে খুঁজে বের করে। মাসুম হলো ফোনের বা কোনো ডিভাইসের মেসেজ হ্যাক করে দিতে পারে, মানে মেসেজ আসা যাওয়া বন্ধ করে দিতে পারে। নিলয়ের কাজে লাগবে। যখন অ্যাকাউন্ট থেকে টাকা সরানোর হবে, তখন তো মেসেজ যাবে সেই অ্যাকাউন্ট সংযোজিত নাম্বারে বা ফোনে, যার জন্য কেউ বুঝতেই পারবে না অ্যাকাউন্ট থেকে টাকা সরানো হয়েছে। এরপর সিয়াম নামের একটা হ্যাকারের সাথে নিলয় যোগাযোগ হয়। সিয়াম হলো ওয়েবসাইট হ্যাকার, যে কোনো প্রফেশনাল ব্লগ হ্যাক করে ভুল তথ্য প্রদান করতে পারবে। আর তৃতীয়জন হলো অর্ক। অর্ক হলো সোশ্যাল মিডিয়াতে থাকে, সব ধরনের নিউজ, সোশ্যাল যোগাযোগ মাধ্যম খুব সহজেই হ্যাক করে নিতে পারে। নিলয় ওদেরকে নিলয় যা জানে সব শেখাবে, কারণ ওরা জানে নিলয় সিসিটিভি হ্যাক, অ্যাকাউন্ট হ্যাক, বলা যায় সব সিস্টেম নিলয় ওর নিজের কন্ট্রোলে আনতে পারে। নিলয়কে ওরা 3জন ডেভিল নামে চেনে।
পেমেন্ট দেওয়ার হিসাবে ওরা তিনজন নিলয়ের সাথে যোগ দেয়। ওরা অবাক হয় এই দেশে এমন বড় লেভেলের কোনো হ্যাকার আছে দেখে, যার নাম ভয়ঙ্কর টাইপ। নাম শুনেই ওরা বুঝে যায় ডেভিল কোনো সাধারণ হ্যাকার নয়। ডেভিল ওদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে। এক একজনের মাসে 1 লাখ টাকা করে দিবে, সেটার কন্ট্রাক্টও করেছে। সিয়াম, অর্ক আর মাসুম এত টাকার বেতন পাবে শুনেই অবাক হয়ে যায়। কিন্তু ডেভিল কাঁচা খেলোয়াড় না, সে ঠিকই ওদের তিনজনের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েই টাকা পাঠিয়েছে। ইভেন ওদের সব তথ্যও কালেক্ট করেছে। নিলয় যেখানে পা দেয় সে এলাকার সব কিছু যা নেটওয়ার্কের সাথে অন্তর্ভুক্ত সবটা নিলয়ের কথা মতো কাজ করবে। অন্যের ডিভাইস নিলয়ের কন্ট্রোলে চলে আসে তখন। এজন্যই সে ডেভিল, কারণ সে একটাই কথা জানে, ইনফরমেশন ইজ হেলথ, হেলথ ইজ ওয়েলথ। নিলয় ঘুমিয়ে আছে, হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনতে পেল। মা একটু জোর গলাতেই কাকে যেন কি বলছে। নিলয় ঘুম ঘুম চোখে দরজা খুলে দেখে মা আর ভাবি ঝগড়া করছে। নিশা ভাবি নিলয়ের মাকে বলছে, দেখুন মা, আমি বাপের বাড়িতে কোনোদিন রান্নাঘরে যাইনি, আপনি রোজ রোজ ডাকবেন না তো। আর আমি এত সকালে কোনোদিন উঠি না, শুধু শুধু কেন ডাকেন? দেখো বৌমা, এটা তোমার বাপের বাড়ি না, এখানে নিয়ম মাফিক চলতে হবে। কিছু না করো, চা তো বানাতেই পারো। রোজ সকালে উঠে আমার মেয়েকে দেখেছো, সে অনেক কাজ করে। আর তুমি ঘুম থেকে উঠো 10টার পর। কেন? এটা তোমার বাড়ি না। এক্সকিউজ মি, আমি আপনার বাড়ির কাজের মহিলাও না, সো আমার সাথে কাজ নিয়ে কথা বলবেন না। আর এটা আমার বাড়ি না কেন করছেন? আপনার ছেলে উঠলে ওকে নিয়ে আমি চলে যাওয়ার ব্যবস্থা করছি। কি বললে তুমি? আমার ছেলেকে নিয়ে যাবে? ও কখনো আমাদের ছেড়ে যাবে না। ওনাদের ঝগড়া চলছে। নিলয় সেসব দেখে মুচকে হাসছে। ভাইয়া উঠল। তারপর মা আর ভাবির ঝগড়া চলছে। আদনান সাহেব এসে দাঁড়ালেন ওনাদের সামনে। বিথিও দৌড়ে আসলো। নিলয় কেবল দরজার পাশে দাঁড়িয়েছে, চুপচাপ কথা শুনছে। ভাবি নিশি আফরোজ বলল, আমি কোনো কাজের লোক না যে আমাকে দিয়ে আপনারা কাজ করাবেন। বৌমা, নিজের বাড়িতে কেন কাজের লোক হিসেবে কাজ করবে? তুমি তো ভালোবেসে কাজ করবে। আপনি চুপ করুন। রোজ আপনার সামনে চা নিয়ে গিয়ে মিনমিন করে বলতে পারবো না বাবা চা নেন, এটা খুব বিরক্তকর। দরকার হলে আপনি আপনার মেয়ে বা বউকে বলবেন, আমি কেন? কাজের লোকই বা কোথায়? এসব কিছুর জন্য কাজের লোকের কেন দরকার হবে? আমাকেই তো কাজের লোক বানাচ্ছেন। থাকবো না এই বাড়িতে। নিবিড়, শুনছো? একবার এসে দেখো তোমার মা, বাবা, বোন, ভাইরা আমার সাথে কেমন ব্যবহার করছেন। নিবিড় ঘুমাচ্ছিল। নিশির এমন ডাক শুনে বিছানা থেকে লাফিয়ে ওঠে। তাড়াতাড়ি বাইরে এসে দেখে বউ শাশুড়িতে অনেক ঝগড়া লেগে আছে। নিবিড় বলল, কি হয়েছে, এমন চিৎকার করছো কেন? তোমার মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায়, এই জন্য কি তোমাকে ভালোবেসে এখানে এসেছি? আমি বারবার করে বলেছিলাম আমি এমন জায়গাতে থাকতে পারবো না, কোনো স্বাধীনতা নেই। নিবিড়, আমি থাকবো না। আলাদা হবা, না হয় তোমার বাবা, মা, বোন, ভাই সবাইকে বের করে অন্য জায়গায় রাখবা। আমি আর তুমি থাকবো। কি বললে বৌমা? আমাদের ছেলে তোমাকে নিয়ে একা থাকবে, এমনটা সে কখনো করবে না। আমরা ওকে চিনি। দরকার হলে তোমাকে রেখে আসবে, তবুও ও ওর পরিবার ছাড়বে না। সবাই একটু চুপ থাকো প্লিজ। খোকা, তুই বল, এভাবে থাকা যায়? সামান্য কথা নিয়ে তোর বউ কত কিছু বললো। মা চুপ থাকো তো। নিশিকে কি কাজের মেয়ে বানিয়ে রাখবা তোমরা? এইভাবে কেন বলছিস? তোর বোন তো বাসার কাজ করে নাকি? তাহলে কি তোর বোন কাজের মেয়ে? দেখো, আমার বোন যে ফ্যামিলির আর নিশি সেরকম ফ্যামিলির না। ওকে কেউ কিছু বলবা না বলে কিন্তু আমি ওকে নিয়ে আলাদা হয়ে যাব। ভাইয়া কথাটা বলে ভাবিকে নিয়ে ঘরে চলে যায়। মা আর বাবা দাঁড়িয়ে শুকনো দৃষ্টিতে তাকিয়ে থাকে বড় ছেলের দিকে। নিলয় দরজার কাছে দাঁড়িয়ে মুচকি হাসছে। বিথি এটা খেয়াল করে কিছুই বলেনি। নিশি ভাবি ঘরে যেয়ে দরজা আটকে দেয়। নিবিড়ের পাশে বসে বলল, দেখো নিবিড়, আমার পক্ষে এভাবে থাকা সম্ভব না। আমাকে আলাদাভাবে রাখো।
আমি তোমার মায়ের বাবার অর্ডার পালন করতে আসিনি। বাদ দাও। কি বাদ দেব? 1 সপ্তাহের মধ্যে আলাদা হবা, আর তোমার গুণধর ছোট ভাইকেও বলবা বাড়ি থেকে চলে যেতে। সংসার তোমার, খাওয়াবে তুমি, আর কথা শুনতে হবে আমায়? এমন কেন? তোমার ভাই বোনকে তাড়াবে এখনই। শান্ত হও নিশি, দেখছি কি করা যায়। আদনান সাহেব ও তার স্ত্রী বেলকনিতে বসে সকালের কথাগুলো ভাবছে। যে ছেলেকে এত আদর করলাম, ভালোবাসলাম, সেই ছেলে আজকে বউয়ের পক্ষ নিয়ে আমাদের কথা শোনালো। নিবিড়ের মা সবটাই কপালে ছিল। ছোট ছেলেটা কিচ্ছু করে না, বড় ছেলের বউয়ের কথায় চলে। এমনটা হবে কখনো কল্পনাও করিনি। বাদ দাও, ছোট ছেলেকে বড় ছেলে খাওয়াতে পারবে না, এটা ওর বউয়ের কথা বোঝা যাচ্ছে। নিবিড় অফিসের জন্য রেডি হয়। নিশি বিছানায় বসে ভাবছে। আচ্ছা, আমি যদি নিলয়কে তাড়ানোর ব্যবস্থা করি তাহলে কেমন হয়? নিলয় চলে যাবে বাসা থেকে, এরপর এখানে সবকিছু আমাদের হবে, আমার বর সবকিছু পাবে। নিবিড় অফিসে চলে যায়। নিশি জোরে জোরে ডাকে নিলয়কে। নিলয় ঘরে বসে আজকে সকালের কথাগুলো ভাবছে আর মনে মনে হাসছে। ভাবি ওকে ডাকছে। নিলয় না শোনার ভান করেই বসে আছে। ভাই, তোকে ভাবি ডাকছে, শুনছিস না কেন? আমিও কারো কথা শোনার মধ্যে নেই, আমি কেন ওনার কথা শুনবো? আরে যা শুনে আয়। নিলয় ভাবির ঘরে আসলো। নিশি ভাবি সালোয়ার কামিজ পরে আছে, বুকে ওড়না নেই। নিলয় একবার তাকিয়ে ঘর থেকে বের হতে যাবে, নিশি ভাবি তখন ডাক দেয়। নিলয় শোনো, আমার কাঁধে না অনেক ব্যথা করছে, একটু মালিশ করে দাও। বিথিকে বলতে পারতাম, কিন্তু ডাক্তার বলেছে ছেলে মানে তোমার ভাইয়ের হাত দিয়ে মালিশ করলে ভালো হবে। ও তো নেই, তুমি একটু করে দাও। নিজের কাজ নিজে করুন। প্লিজ নিলয়, দাও না। তোমার ভাই হলে তো দিতই, তোমাকে কি বলতাম বলো? আর ভাবি তো মায়ের মতো, তোমার মায়ের এমন হলে তুমি কি চলে যেতা? আমি পারবো না, বিথি আপাকে ডাকুন। নিলয়, দেবা না তাই তো? আমি তো বাড়ির কেউ না, এখনো তোমার ভাবি মায়ের মতো হতে পারিনি। তোমার ভাই ছাড়া এখানে কেউ আপন না আমার। আসলে আমি খারাপ, তাই এমনটা হলো। নিজেকে মেরে ফেলতে ইচ্ছা করছে। যে ভাই তোমায় হেল্প করে তার বইয়ের সামান্য অনুরোধটা রাখবে না? বোঝাই যাচ্ছে তোমার ভাইও তোমার কাছে আপন না। হয়েছে, থামেন, দিচ্ছি। বিছানার উপরে উঠে বসো। নিলয় বিছানায় যেয়ে নিশা ভাবির কাঁধে হাত দিতে যাবে, তখনই ভাবি জোরে চিৎকার দিয়ে দরজার কাছে যায়। সাথে সাথে সবাই দৌড়ে ভিতরে আসলো। এসে দেখে নিলয় বিছানায় বসে আছে। নিলয়ের পাশে নিশা ভাবির ওড়না, আর নিশা ভাবি বুকে হাত চেপে কাঁদছে দরজার কাছে দাঁড়িয়ে। কি হয়েছে বৌমা? দেখুন, আপনার ছোট ছেলের কাজ। আমি দেখেছিলাম সকালের ওই ঘটনার জন্য সরি বলায়। আসলে আপনাদের সরি বলতে পারতাম, কিন্তু ভাবলাম নিলয়কে আগে সরি বলি। সে তো ওখানে ছিল, কোনো কথা বলিনি, তার জন্য ডেকেছি। সরি বলতেই ও রেগে যায়, আমাকে অনেক বাজে কথা বলে। আমি শুনে বলি, নিলয়, ভাবি তো তোমার মায়ের মতোই, তাহলে কেন এমন করছো? নিলয় কোনো কথা শুনল না, আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে। দেখুন, ওর কাছে ওড়না পড়ে আছে, আমার গা থেকে ওড়নাটা কেড়ে মুখ চেপে ধরেছিল। আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে চিৎকার দিয়েছি। নিশি কাঁদতে থাকে। নিলয় হাঁ করে তাকিয়ে থাকে তার ভাবির দিকে। কি বলবে ও কিছুই বুঝতে পারছে না। আদনান সাহেব এগিয়ে এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় বিছানা থেকে নেমে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা আমি। চুপ, কুত্তার বাচ্চা। কথাটা বলেই আদনান সাহেব নিলয়ের গালে 2টা চড় লাগিয়ে দেয়। অকথ্যভাবে গালি দিতে থাকে। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোকে বকতাম কারণ তুই বেকার ছিলি, কিন্তু এতটা নিচু নেমে যাবে কোনোদিনও ভাবিনি আমি। ছি, তুই এত জঘন্য একটা ছেলে, ভাবতেই আমার নিজেরই লজ্জা হচ্ছে। বাপ হয়ে ছেলের এমন কীর্তি কেউ সহ্য করতে পারবে না। বাবা, আমার কথা কেন শুনছো না? আমি তো তোমাকে। চুপ, আর একটা কথা বলবা না তুমি।
তোমার লজ্জা করে না মায়ের মতো ভাবিকে এমন অসম্মান করতে? তোমার ভাই আসুক আজকে। মা, ওর হয়ে আমি ক্ষমা চাইছি। দয়া করে নিবিড়কে কিছু বলো না। নিলয় কখনো তোমার আশেপাশে আসবে না। আচ্ছা ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। নিশি ভাবির কথা শুনে নিলয়কে নিয়ে ওর বাবা ঘর থেকে বের হয়। নিলয় নিজের ঘরে যেয়ে বিছানায় বসলো। বিথি আপা ঘরে আসলো। নিলয়ের পাশে এসে বসতেই নিলয় বলল, তুই কেন এসেছিস? খারাপ ছেলেদের পাশে বসতে নেই, চলে যা। ভাই, আমি কিন্তু সবটা দেখেছি, দোষটা কার আমি জানি। ও, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, আর আসবো না আপা। চুপ কর, বাড়ি ছেড়ে গেলে সব ঠিক হয়ে যাবে? তোকে ছাড়া আমি কিভাবে থাকবো? না আপা, দেখলি না ভাবি কতটা অভিনয় করতে পারে? কেউ শুনলো না আমার কথা। থাক, বাদ দে। সন্ধ্যা হয়ে এসেছে। নিলয় কম্পিউটারের সামনে বসে আছে। মাসুমের মেসেজ আসলো, ভাই আসিন, আমাদের 4 জনের জন্য একটা ফ্ল্যাট রেডি করে ফেলেছি। আসবো খুব তাড়াতাড়ি। আমি একটা ছবি পাঠাচ্ছি, সাথে ফেসবুক আইডির লিংক। আইডিটা হ্যাক করে যেন আমাকে দেয়। কার আইডি ভাই? নীরা নামের একটা মেয়ের। ভাবি নাকি? না মানে সব ছেলে তো তার গফের ফেসবুক আইডি হ্যাক করে কারোর সাথে কিছু করছে কিনা দেখতে চাই। আইডিটা 1 ঘন্টার মধ্যে লাগবে। আচ্ছা ভাই। নিলয় কম্পিউটার অফ করে নীরার কথা ভাবতে থাকে। নীরাকে এবার ওর শাস্তি পেতেই হবে। অহংকার করেছিল না ও, আমার ভালোবাসার কোনো মূল্যই দিল না। তবে এবার দেবে, আর মূল্যটা হবে সম্মানহানির আর টাকার। নিলয় মনে মনে হাসলো। নিলয় ছাদে এসে দাঁড়ালো। ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তখনই নিশি ভাবি ছাদে আসে। নিলয়কে দেখে আবারও নতুন কোনো প্ল্যান করার মতলবে নিলয়ের কাছে পাশে যায়। শাড়ি পরেছে নিশি ভাবি, পেটের অনেক অংশই দেখা যাচ্ছে। নিলয় নিশিকে দেখে চলে গেল। নিশি নিলয়ের এমন আচরণে অবাক হলেও মনে মনে সে খুশি। নিশি মনে মনে হাসলো। নিলয়কে সে এখন ব্যবহার করতে পারবে, তবে সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে। ওই জানো, তোমার ভাই নিলয় আমার দিকে কেমন করে তাকায়, ওর নজর ভালো না। আমার না খুব ভয় করছে নিবিড়, প্লিজ তুমি কিছু করো, না হলে কোনোদিন দেখবা তোমার ভাইয়ের কাছে তোমার বউ ধর্ষণ হয়েছে। নিবিড় রাতের খাবার পর রুমে এসে বসে। নিশি নিবিড়কে জড়িয়ে ধরে কথাগুলো বলল, আরে দূর, কি বলো এসব? নিলয় ওরকম ছেলে না, আমি চিনি। নিশি রেগে যেয়ে বলল, দেখো নিবিড়, আজকে সন্ধ্যার ছাদে গিয়েছিলাম, বাতাসে কাপড় সরে গিয়েছিল পিঠ থেকে, তোমার ভাই সেদিকে তাকিয়েছিল। আমার কথাটাও এখন বিশ্বাস হবে না তাই তো? মানে আমি এখন তোমাকে মিথ্যা বলছি? আচ্ছা ঠিক আছে, বিশ্বাস করতে হবে না, আমি তো তোমার কেউ না, তাই তো? ভাই তো সব। আরে বাবা, রাগ করছো কেন? আচ্ছা আমি ওকে বুঝিয়ে বলবো নি। কি এটা তোমার বুঝিয়ে বলার মতো ব্যাপার নাকি? নিবিড়, তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে এমন কেন করলে? আচ্ছা আমি দেখছি, তুমি চিন্তা করো না। নিবিড় শুয়ে পড়ে। নিশি এবার জানে ওর চালটা অনেক শক্তিমত্তা পেয়েছে। নিলয়কে আগে বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে ওর ভাবি, যার জন্য সে এত কিছু করছে। পরের দিন নিশি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। শাশুড়ি মা নিশিকে দেখে অবাক হয়। যে মেয়ে গতদিন সকালে না ওঠার জন্য এত কিছু বলল, সেই মেয়ে আজকে উঠে এসেছে নিজে থেকে, তাও আবার রান্নাঘরে এসেছে। বৌমা, তুমি ঠিক আছো তো? জি মা, সারা রাত ভাবলাম আপনাদের সাথে অন্যায় করেছি, আমার একটুও উচিত হয়নি, সরি মা। আরে সরি বলার কিছু নেই। আমারও শাশুড়ি হিসাবে তোমাকে বোঝার দরকার ছিল, আমিও সরি। দিন মা, আমি চা বানাই আজকে সবার জন্য, আমি চা বানিয়ে নিজেই সবার কাছে নিয়ে যাব, প্লিজ মা দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিশি চা বানায়, প্রথমে শ্বশুরকে দিয়ে আসে। আদনান সাহেব তো রীতিমতো অবাক এমন কাজ থেকে। নিশি এভাবে চা করে নিজে হাতে আসবে ওনারা দুজন কল্পনাও করেননি।
নিশি চা দিয়ে চলে আসে। এবার বিথিকেও চা দিয়ে আসে। এভাবে সবাইকে চা দিয়ে শেষ করে শেষ কাপটা নিলয়ের জন্য আনে। নিলয়ের ঘরে এসে দেখে নিলয় ঘুমোচ্ছে। চা টেবিলে রেখে আশেপাশে তাকালো ও, কাউকেই দেখতে পাচ্ছে না। নিলয়ের দিকে তাকায়। কিছু সময় ভেবে নিলয়ের উপরে যেয়ে বসলো নিশি। গা থেকে শাড়িটা অনেকটা অংশ নামিয়ে নিল, চুলগুলো এলোমেলো করে দিল, ব্লাউজের এক অংশ জোরে ছিঁড়ে ফেলল। ঠোঁটে লিপস্টিক হালকা লাগিয়ে নিলয়ের গালে আলতোভাবে লিপস্টিক দিয়ে জানালা দিয়ে সেটা ফেলে দেয়। নিলয় অনুভব করে কে যেন ওর উপর উঠে বসেছে। চোখ খুলে তাকিয়ে দেখে নিশা ভাবি ওর উপরে উঠে বসে আছে। নিলয় জোরে ডাকতে যাবে, তখনই নিশি নিলয়ের গাল চেপে ধরে। নিলয় নিজেকে ছাড়ানোর জন্য নিশিকে ধাক্কা দিতেই নিশি নিলয়ের পাশে পড়ে যায়, আর সাথে সাথেই নিশি জোরে চিৎকার দিয়ে ওঠে। এত জোরে চিৎকার শুনে নিবিড়ও যেন দৌড়ে চলে আসে নিলয়ের রুমে। শুধু নিবিড় নয়, পুরো বাড়ির লোক সবাই চলে আসে নিলয়ের ঘরে, আর এসে দেখে নিশি বিছানায় শুয়ে আছে, আর নিলয় নিশির পাশে খালি গায়ে আধা শোয়া হয়ে আছে। নিবিড়কে দেখে নিশা নিলয়কে ধাক্কা দিয়ে দৌড়ে নিবিড়ের পিছনে যেয়ে দাঁড়ায়। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আর একটু দেরি করে আসলেই ও তোমার বউকে বলেছিলাম না তোমাকে তোমার ভাই ভালো না? বিশ্বাস করনি তো আমার কথা? সুন্দরী ভাবিকে সকালে তোমার ভাই একা পেয়ে, নিজের তো কোনো ভাই ছিল না, ভেবেছিলাম এখানে এসে নিজের একটা পরিবার, একটা ভাই পাবো। পরিবার পেলো, ভাই পাইনি। এতটা জঘন্য মনের মানুষ তোমার ভাই। সত্যি এ বাড়িতে না আসলে আমি জানতামই না, হয় নিলয় থাকবে, না হয় আমি থাকবো। আমাকে তাড়ানোর জন্য এমন করেছে নিলয়। চলে যাচ্ছি নীরব, কখনো আসবো না তোমার কাছে। নিশি শোনো প্লিজ, নিলয়কে তো আমি মেরেই ফেলবো। নিবিড় নিলয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আদনান সাহেব থামায়। নিলয় বোকার মতো তাকিয়ে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছে। এখনো ওর ঘুমের ঘোর কাটেনি। ঘুম ভাঙতে এসে কিছু বোঝার আগেই এত কিছু হয়ে যাচ্ছে। আদনান সাহেব একটা লাঠি আনেন, নিলয়ের হাত ধরে উঠানে নিয়ে যায়। নিলয় শর্ট প্যান্ট আর খালি গায়ে ছিল। নিলয়কে উঠানে এনে দাঁড় করিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছেন আদনান সাহেব। নিলয় ওর বাবাকে বলল,